একটা ক্লাস। এখন আমাদের প্যানেলিস্টদেরকে ফুল দিয়ে বরণ করে নেবে উত্তরীয় দিয়ে মেঘা চৌধুরী। মেঘা চৌধুরী, প্লিজ ক্ল্যাপ ফর হার। আর বরখা আর হয়ে গেছে ছবি টবিও নিয়ে ক্ল্যাপ প্লিজ সবাই। বরখা সবাইকে ফুল দেবে। আচ্ছা, এখানে হয়তো মোস্ট অফ দ্য অল আর নো যে আমরা প্যারেন্টরা মিলে খেলাধুলো বলে একটা উইদাউট এনি লেভেল একটা অর্গানাইজেশন চালাই, যেখানে মাঠে গিয়ে সব বাচ্চারা খেলে। এখানে এই প্রসঙ্গটা বলার কারণ হচ্ছে খেলাধুলোর বাচ্চারা মিলে খুব সুন্দর ছবি এঁকেছে, সেই ছবিগুলো আমরা এখন প্যানেলিস্টদের হাতে তুলে দেব। প্লিজ ক্ল্যাপ ফর দ্যাম। সাইডে নামগুলো লেখা আছে, নাম মেনশন করো। বৈদুর্যের দুটো ছবি আছে, এগুলো না, এগুলো আমার সাথে সহযোগিতা করছে আমাদের খেলাধুলার। দেখা যাচ্ছে না, ফেসবুকে দেখুন। আমার সাথে সবসময় যেরকম সহযোগিতা করে আমাদের খেলাধুলার কো ফাউন্ডার শ্রাবণী বণিক আছে, একটু ক্ল্যাপ। যাকে যেটা খুশি দিয়ে দাও। বৈদুর্যের ছবি, আচ্ছা এটা আমাদের ওইখানেই এখন রয়েছে, বৈদুর্য করছি। আচ্ছা, বৈদুর্যর আঁকা ছবি, ঠিক আছে। এটা আমাদেরই আরেকজনই খেলাধুলা গ্রুপের রিধিমা ঘোষ, সাহেলি ম্যামকে দাও। প্রত্যুষা আরেকজন আমাদেরই খেলাধুলা গ্রুপেরই আরেকজন প্রত্যুষা।
চার মানুষ হয়ে গেছে। আচ্ছা, অনুস্মিতা সেন আমাদের একটু ছোট্ট একজন সদস্য আমাদের খেলাধুলো। আচ্ছা, অনুস্মিতার জন্য বেশি করে ক্ল্যাপ, কেন ওর মা বলে ওনাকে বসেই না, সে এত সুন্দর একটা ছবি করেছে। সমপ্রিয়া না, সময়িতা করেছে, সময়িতা। আচ্ছা, এখানে তোর মাও রয়েছে, সময়িতা দাস আমাদের আরেকজন ছোট্ট মেম্বার, তার হাতে রাখা ছবি। Very good. Thank you. Just please. First, অনির্বাণ স্যার আসবেন, আপনাকে ওইভাবেই সাজানো আছে। হ্যাঁ, এগুলো একটু হাসিব, কোনটা কার মনে রাখবে? এখানে দিয়ে দিলে আমি রেখে দিচ্ছি। বনিদি একটা মিনিট আসবে, একটু এখানে একটু দাঁড়াবে। বৈদুর্য একটু আসবে, বৈদুর্য তাহলে বারখা আসো, চলে আসো। আচ্ছা, একা তো কোনো কিছু করা যায় না, তাই জন্য তো আমাদের সুপার মম, আর আমাদের সুপার মমের একজন অন্যতম সদস্য বর্ণিদি। বর্ণিদি আমার এই ওয়ার্কশপ করার পেছনে সব সময় আমার সাথে লেগেছে, তো বর্ণিদিকে আমাদের তরফ থেকে একটা স্পেশাল রেকগনিশন। থ্যাংক ইউ বর্ণিদি। হচ্ছে না এখন স্যারের লাগবে, এটা এসে আচ্ছা শ্রাবণী হ্যালো এভরিওয়ান, আমরা প্যানেল ডিসকাশনটা শুরু করতে চলেছি। তার আগে এক্সট্রিমলি সরি, আমরা যেটা টাইম দিয়েছিলাম তার থেকে দেরি হচ্ছে। ফেসবুক লাইভের যারা দেখছেন, যারা আছেন, তাদেরকেও মানে সরি চেয়ে নিচ্ছি, কেন কি টাইমটা মেনটেন করতে পারিনি বলে। কিন্তু আশা করি ভালো জিনিসের জন্য একটু অপেক্ষা করাই যায়। অ্যাম আই রাইট? ওকে, তো আমি আরেকবার প্যানেলিস্টদের সাথে আপনাদের সবাইকে একটু আলাপ করিয়ে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন স্যার, একটু হচ্ছে না হ্যালো 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 হ্যাঁ, আমাদের সাথে আছেন ডক্টর অনির্বাণ রায়, সাইকিয়াট্রিস্ট। স্যার একটু আপনি নিজে একটু বলেন। আমি ডক্টর অনির্বাণ রায়, আমি চাইল্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট। আমি এমনিতে এসএসকেএমে আছি অ্যাজ এ অ্যাসোসিয়েট প্রফেসর। এছাড়া আমি বিএলএসে আছি অ্যাজ এ চাইল্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট। এছাড়া আমি ডিফারেন্ট অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত এখানে, এবং নর্থ এবং সাউথে আমার ক্লিনিক করি। আমি যেহেতু মানে এমডি সাইকিয়াট্রি করার পর ডিএম করেছি চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিতে। সো এটা আমার চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি আমার প্রেফার্ড ফিল্ড আর কি। আমি এটা নিয়ে বেশি কাজ করি। এবং অটিজম একটা বড় সমস্যা, মানে অ্যাজ এ পার্ট অফ নিউরো ডেভেলপমেন্ট এখন অটিজমের অ্যাওয়ারনেসটা অনেক বেশি। তো আমার মনে হয় যে অটিজম অ্যাওয়ারনেস আমাদের প্রত্যেকের মধ্যে হওয়া উচিত, আমাদের জানা উচিত আমরা কতটা কি করতে পারি। আমরা খুব বেশি কিছু করতে পারি না, বাট উই ক্যান মানে লেন্ড এ সাপোর্টিভ হ্যান্ড, সেটা অনেকটা ইম্পর্ট্যান্ট আমার মনে হয়। এই যে আপনারা সবাই মিলে এখানে এক জায়গায় জড়ো হয়েছেন, এটা আমার মনে হয় যে অনেকটাই একটা
আপনাদের প্রত্যেককে আপলিফ্ট করে রাখতে, বিশেষ করে একটা কঠিন রাস্তায় যদি আমরা সঙ্গী না পাই তাহলে সত্যি খুব সমস্যা। তো আমাদের মনে হয় যে রাস্তাটা কঠিনের বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু অনেক সঙ্গী থাকলে রাস্তাটা অনেক সহনীয় এবং অনেক ভালো একটা জায়গায় দাঁড়ায়, এবং আমাদের মনে হয় আমরা শেষেও অনেক আনন্দ করে পৌঁছতে পারি, মানে অ্যাটলিস্ট আমাদের স্ট্রেসটা অনেকটা কম হয়। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপর আছে সাহেলি গঙ্গোপাধ্যায়, একটু ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। নমস্কার, আমি সাহেলি গঙ্গোপাধ্যায়, আমি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আমি আমরি ঢাকুরিয়ার সঙ্গে যুক্ত আছি। এছাড়া আমার গার্ডেন্সের কিছু ক্লিনিক আছে। তো এই অটিজমের সঙ্গে ডিরেক্ট যোগাযোগ বলতে আমার কাছে সাইকোমেট্রির পার্টটা প্রচুর, মানে সেই হিসাবে প্রচুর বাচ্চার বিভিন্ন বিভিন্ন ধরনের বাচ্চার বিভিন্ন রকমের ইস্যুসগুলো যেগুলো আমাদের সাইকোমেট্রিক অ্যাসেসমেন্টের মধ্যে ফুটে ওঠে, সেটাই আমার রোজকার দেখার অভিজ্ঞতার একটা পার্ট। আমরা সেটা নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ। এরপর আছে মিস্টার মনীষ সামনানি, অকুপেশনাল থেরাপিস্ট। Good morning, everyone. Manish Samnani, an occupational therapist, now a PhD student in occupational therapy as well. And good morning and welcome. We have been talking since a long time. Good morning, Dr. Shravani Chakraborty, general pediatrician plus developmental pediatrician and also practicing adolescent pediatrics, recently started. So আমি নিউটাউন কলকাতা এরিয়া আই এম প্র্যাকটিসিং ফর মেনি ইয়ার্স অ্যান্ড আমি এখানে এসে খুব আনন্দিত হলাম। আমি আই এম থ্যাঙ্কফুল টু দ্য অর্গানাইজার অ্যান্ড অলসো টু ইউ। সো হেটেরোজেনাস গ্রুপ I have noticed started with parents. They want to know the things, ছোট্ট ছোট্ট ইস্যুস দে ওয়ান্ট টু নো। এই অ্যাওয়ারনেসটা আমি আজকে 10 বছর আগে ইট ওয়াজ নট দেয়ার। সো এটা আমাকে খুব আনন্দ দিল এখানে এসে, যে এত অ্যাওয়ারনেস, যে তারা জানতে এসেছে আজকে সানডে মর্নিং এ। ওকে, সো তাদের টাইম নিয়ে এসে এই যে জানতে এলো পেরেন্টসরা, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার লাগছে। নাম্বার 2, থেরাপিস্টরা আছেন, স্টুডেন্ট থেরাপিস্ট, অ্যান্ড অ্যালং উইথ দ্যাট অনেক ডক্টররা আছেন। সো তারা যে এসেছেন এখানে, তো আমাদের অ্যাওয়ারনেস বাড়ছে। এই যে অ্যাওয়ারনেস বাড়াটা, এটা কিন্তু সোসাইটির জন্য ভালো। যে সবাই মিলে কাজ করা, যে ডক্টর রায় বললেন যে সবাই মিলে যদি আমরা কাজ করতে থাকি তাহলে আমরা কিন্তু ওভারকাম করে যাব অনেকটা প্রবলেম। সো এই জিনিসটা 10 বছর আগে বা 5 বছর আগে আমরা ভাবতে পারতাম না, আমরা কিন্তু অনেকটা পথ এগিয়েছি। এটা আমার কাছে আজকে খুব মানে খুশির লাগলো। নেক্সট আছেন মৈনাক সাত্রা স্যার। থ্যাংক ইউ। আমি মৈনাক, স্পিচ থেরাপিস্ট। আমি জাস্ট 2 মিনিট টাইম নেবো, একটা ছোট্ট স্টোরি সবার সাথে শেয়ার করব। আমরা সবাই মৌমাছি, হানিবি জানি তো। সো একদিন কি হয়, কিছু লোক হানিবির বাসা তার গাছ উঠে ভেঙে দেয়। ঠিক, অ্যাজ ইউজুয়াল হানিবি ওয়াজ ভেরি স্যাড, দুঃখ পেয়েছিল। বাট তার বন্ধু তাকে এসে জিজ্ঞেস করে যে তোমার বাড়ি ভেঙে দিল, তোমার মধু সব নিয়ে চলে গেল লোকগুলো, তোমার তার জন্য কোনো দুঃখ বা আক্ষেপ নেই? তো হানিবির আনসারটা ছিল, হ্যাঁ আমি ডেফিনেটলি দুঃখিত, আমার যা জিনিস ছিল, আমার যাকে বলে সো কল্ড প্রপার্টি, বা আমি যা তৈরি করেছিলাম সব নিয়ে চলে গেছে, কিন্তু আমি হ্যাপি আর কনফিডেন্ট এনাফ আর একটা কারণে, আমার ক্রিয়েটিভিটি কেউ নিয়ে যেতে পারেনি। রাইট। সো আমি অনেক দিন ধরে কলকাতায় একটা জিনিস দেখতে পাচ্ছি, যেখানে আমি স্পেসিফিক্যালি কিছু প্যারেন্টসের বলবো, এই যে ক্রিয়েটিভিটির গল্পটা বললাম, একটা পুরো প্যারেন্টসের গ্রুপকে একটা ছাদের তলায় নিয়ে আসা এবং তাদেরকে বোঝানো যে কি অটিজম বা অটিজম সংক্রান্ত তাদেরকে আপগ্রেডেশন করা, এটা একটা ম্যাসিভ মুভ। আমি প্যান ইন্ডিয়ার ছবিটা জানি না, বাট ওয়েস্ট বেঙ্গলের জন্য দিস ইজ আ ট্রিমেন্ডাস আউটকাম। অ্যান্ড ডেফিনেটলি টু অল দ্য সুপার মমস, তারা যে একসাথে এইভাবে এগিয়ে এসছে, আই মিন যদি লাস্ট ফিনিশিং টাচে একটা জিনিস বলি, সো উই বিলিভ ইন টিম ওয়ার্ক, রাইট? তো টিমের ফুল ফর্ম হিসাবে আমরা কি জানি? টুগেদার এভরিবডি অ্যাচিভস মোর। নাথিং মাচ টু সে, জার্নি ইজ টাফ, বাট সবাই একসাথে থাকলে ডেফিনেটলি ডেস্টিনেশনটা দূর হতে পারে, বাট ইট ইজ পসিবল। থ্যাংক ইউ। এবার আমরা ডাইরেক্ট প্যানেল ডিসকাশনে চলে যাই, টাইম ওয়েস্ট না করে। আমার ফার্স্ট কোশ্চেন ডক্টর চক্রবর্তীকে।
আচ্ছা ম্যাম, হোয়াট আর দ্য ইন্ডিকেটরস অফ চাইল্ড ডেভেলপমেন্টাল ইস্যুস? আমরা মানে কি ইন্ডিকেটর গুলো দেখতে পাই চাইল্ড ডেভেলপমেন্ট ডিলে থাকলে, এটা যদি একটু বলেন। Developmental delay is a broad term. I think সবাই এখানে যারা আছেন, মোস্ট অফ দেম অটিস্টিক চাইল্ডের হয়তো প্যারেন্টরা আছেন, কিন্তু ডেভেলপমেন্টাল ডিলে আন্ডার মানে বিগ রুফ অনেক কিছু আসে। ওকে, সো প্রথমে আপনাকে জানতে হবে চাইল্ডের ডেভেলপমেন্ট ডিফারেন্ট ডোমেইন ধরে হয়। ওকে, একটা বাচ্চা যখন জন্মালো, নিউবর্ন বেবি, ও বেশি কিছু করতে পারে না, জাস্ট অনলি ফুড নিতে পারে, ফাসি অ্যান্ড ইউরিন স্টুল করলে কেঁদে কেঁদে জানায়, দ্যাটস অল না। তারপরে দ্যাট ব্রেন ডেভেলপ করে, দ্য ইনপুট কামস ফ্রম এনভায়রনমেন্ট। ওকে, অ্যান্ড বেবি যখন চুপ করে থাকে খাওয়ার পরে খুশি, তখন ও ইনপুটস দিতে থাকে। সো সিপিইউ ইজ আওয়ার ব্রেন, সো দ্য ইনপুটস কাম ফ্রম ডিফারেন্ট সেন্সরি অর্গান অ্যান্ড ওখানে কম্পাইলড হয় অ্যান্ড আস্তে আস্তে স্লোলি বেবি ডেভেলপ করে। সো what are the domain gross motor, then fine motor, then this language, cognition, socialization, this type of domain. Through this domain, okay, personal social, the child ও কিন্তু অ্যাচিভ করতে থাকে আরেকটু মানে এই পৃথিবীর সাথে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডাপশন। ওকে, সো প্রথম ইয়ারে কিছুটা ওর মানে গ্রস মোটরটা মোমেন্টাম পেতে থাকে, দেন কারণ নিজের বডির উপরে তো কন্ট্রোল রাখতে হবে। ফার্স্ট বাচ্চা বডির উপর কন্ট্রোল রাখতে পারে না, তারপরে তার বডির উপর কন্ট্রোল রাখার পরে সে ফাইন মোটর অ্যাক্টিভিটিস উপর কন্ট্রোল আনে, তারপরে পরেই কিন্তু স্পিচ অ্যান্ড দেন তোর সোশ্যালাইজেশন আসতে থাকে অ্যান্ড অ্যাডাপটিভ বিহেভিয়ার, এইগুলো আসতে থাকে আস্তে আস্তে। তো আমরা যদি এই ডেভেলপমেন্টাল ডিলেটাকে ধরি, তাহলে ডিফারেন্ট ডোমেনে কিন্তু ডেভেলপমেন্টাল ডিলে আমরা পাবো। তো এজ গ্রুপটাকে যদি ভাগ করি, ছোটবেলা থেকে মানে একটা খুব ছোট্ট সুন্দর জিনিস আছে, চাইল্ড ডেভেলপমেন্টাল সেন্টার ত্রিবান্দ্রম ক্রিয়েটেড ইট, দ্যাট ডেভেলপমেন্টাল অবজারভেশন কার্ড প্যারেন্টসদের জন্য খুব ইউজফুল। যদি কোনো বাচ্চা 2 months ওল্ডে সে সোশ্যাল স্মাইল ডেভেলপ না করে অ্যাট দ্য এজ অফ 2 months, তাহলে কিন্তু তুমি মানে এটা অ্যাওয়ার হতে হবে। And 4 months old head holding হওয়ার প্রয়োজন আছে। ওকে, and 8 months old sit alone and 12 months old should stand. ওকে, সো এটা একদম সিম্পল অবজারভেশন ডেভেলপ বাই সিটিসি ত্রিবান্দ্রম, ডক্টর MKC নায়ার। ভীষণ সিম্পল থিং, বাট আলাদা আলাদা ইস্যুসও আছে। দেখো, বাচ্চা স্মাইল করবে তোমার দিকে, তোমার মানে কুইং করা, যে স্পিচ ডেভেলপমেন্টের শুরুটা হতে থাকে বাচ্চা মানে যখন খুব হ্যাপি থাকে তখন এই সাউন্ডস গুলো মেক করে, তারপরে মানে কন্ট্যাক্টস করতে থাকে। আচ্ছা ম্যাম, আসবো আমরা এই ব্যাপারে। এবার আমরা ডক্টর অনিমা রায়ের কাছে আপনাদের কাছে আবার আসবো। স্যার, এই প্রসঙ্গে ডেভেলপমেন্টাল ইস্যু নিয়ে ম্যাম আমাদের একটি আইডিয়া দিলেন, একটু ডাইরেক্ট, যেহেতু আমাদের সময় খুব কম, একটু যদি ডাইরেক্ট অটিজমটাতে চলে যাই, যে মানে হোয়াট ইজ অটিজম। ফার্স্টেই আমরা মানে একটা নতুন প্যারেন্ট, সে টার্মটা শুনে কি রেজিস্টার করবে, হোয়াট ইজ অটিজম বা ASD? আমি যদি শর্টলি এটা বলার আগে আমি আরেকটা টার্ম আমি ইউজ করবো এখন, সেটা হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার ইজ অ্যান আমব্রেলা টার্ম, যেটার মধ্যে এই যে ম্যাডাম যেগুলো বললেন না, যে ফিল্ডগুলো বললেন, যে ডোমেইনগুলো বললেন চাইল্ড ডেভেলপমেন্টের, সেগুলো যদি একটু ডিলেড হয় বা ডেভিয়েন্ট হয়, তাহলে তখন আমরা সেই পুরো আমব্রেলাটাকেই বলি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। Autism is one type of neurodevelopmental disorder where the social communication is delayed, and যেহেতু social communication is delayed, there is an increase in self-absorbed or self-directed behavior, like যেটাকে আমরা বলি restrictive repertoire of behavior, RRB। হ্যাঁ, এটা হচ্ছে ইনক্রিজ করে, এবং social communication is delayed or deviant। এর আগে আমরা DSM-4 আমরা তো জানেন তো, বিভিন্ন রকম টার্ম, বিভিন্ন রকম মানে শিডিউল থাকে, ডায়াগনস্টিক শিডিউল। সেই ডায়াগনস্টিকের মধ্যে এর আগে যেটা ছিল DSM-4 বা ICD-10, সেখানে এটার মধ্যে ছিল সোশ্যাল ডিলে অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন ডিলে অ্যান্ড এই রেস্ট্রিক্টেড রেপারটরি অফ বিহেভিয়ার। এখন ওটা বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটাকে আলাদা করে দেওয়া হয়েছে, শুধুমাত্র মানে সোশ্যাল কমিউনিকেশন ডিলে এবং রেস্ট্রিক্টেড রেপারটরি অফ বিহেভিয়ার। এখন ল্যাঙ্গুয়েজ ডিলে কিন্তু অটিজমের পার্ট নয়। ল্যাঙ্গুয়েজ ডিলে ক্যান স্টে উইথ অটিজম, ক্যানট বি উইথ অটিজম অলসো,
হ্যাঁ, যেখানে ল্যাঙ্গুয়েজ ডিলে নেই কিন্তু আদার সোশ্যাল কমিউনিকেশন ডিলে আছে, সেখানে সেটাকে আমরা আগে এটাকে বলা হতো অ্যাসপারজার্স, এখন ওটাকে এএসডি বলা হচ্ছে, অটিজম উইথ নর্মাল কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড মানে উইথ নো ল্যাঙ্গুয়েজ ডিলে, সেটাকে এখন আমার অ্যাসপারজার বলা হচ্ছে। এই টার্মটা আবার আইসিডি 11 এসছে, আইসিডি 11 যেটা নতুন বেরিয়ে 2018 সালেই বেরিয়েছে ওটা। তা সেখানে এখন এই টার্মটা ইউজ করা হচ্ছে যে সোশ্যাল কমিউনিকেশন ডিলে এবং ইনক্রিজ ইন রেস্ট্রিক্টেড বিহেভিয়ার, এই দুটো কম্পোনেন্ট যদি একসঙ্গে থাকে দ্যাট ইজ আ কোর সিমটম অফ অটিজম। এছাড়াও অটিজমের কোর সিমটম ছাড়াও যেগুলো আমরা অ্যাসোসিয়েটিভ সিমটম যেগুলো বললাম, যে আইডিডি থাকতে পারে সঙ্গে, মানে কগনিটিভ ডেফিসিট থাকতে পারে, ল্যাঙ্গুয়েজ ডিলে থাকতে পারে, এটা তো সঙ্গে থাকতেই পারে। এছাড়াও আরও অনেক কিছু তোমার থাকতে পারে। আমরা দেখেছি অ্যাসোসিয়েটিভ সিমটমসগুলো অনেক বেশি প্রবল হয়, যেমন প্রচণ্ড ইনার অ্যাংজাইটি বেশি থাকে, সেলফ রেগুলেশনের সমস্যা থাকে, যার জন্য মেল্ট ডাউনসটা বেশি হয়। এই জিনিসগুলো আমার মনে হয় যে অটিজমের ক্ষেত্রে অনেক বেশি চ্যালেঞ্জ নিয়ে প্রেজেন্ট করে আর কি। মানে অটিজম যে এত বড় প্রবলেম, মানে আইডিডি বা ইন্টেলেকচুয়াল ডেফিসিটের সঙ্গে অটিজমের যে ডিফারেন্সিয়েশনটা হচ্ছে, অটিজম যে এখন একটা প্রবলেম নিয়ে প্রেজেন্ট করে, দের ইজ lot of medical prescriptions in autism because there is a lot of associative symptoms, that anxiety বেশি, সেলফ রেগুলেশন বেশি, যেখানে intellectual ability হয়তো অতটা পুরো নয়, তার জন্য there is a potential for development but there is a hindrance of development also because the social communication is weak. He can but he cannot also to learn something. That learning is deficient but the potential is there. So we always try that যদি কোনোভাবে আমরা এই ইনার এবিলিটিটাকে, ইনার পোটেনশিয়ালটাকে টাচ করতে পারি, সেইটা হচ্ছে আমাদের অটিজমের জায়গা। থ্যাংক ইউ স্যার। Just want to add on, as Dr. Roy said, that আমরা কমিউনিকেশন জিনিসটাকে কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। দ্যাট ইজ নট অনলি, দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ, ইজ মোর কমিউনিকেশন। আমি মেনলি অটিজমে যদি চলে আসি, দ্যাট কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল, দিস থিংটা কিন্তু ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, দ্যাট পোর্শন ইজ মানে অ্যাফেক্টেড মোস্টলি ইন অটিজম। এটা নিয়ে আমরা কথা বলবো, আমরা মিস্টার সাঁতরার কাছে যাব। তার আগে আমি একটু মিস্টার সামনানির কাছে যেতে চাই। স্যার, মাই কোয়েশ্চেন ইজ, উই হার্ড এ টার্ম আর্লি ইন্টারভেনশন। হোয়াট ইজ ইট, আর্লি ইন্টারভেনশন, and how it's work with ASD or ADHD? Basically, early intervention is a very simple concept that from the parents के अंडरस्टैंडिंग के लिए अगर मैं बोलूँ तो अर्ली इंटरवेंशन का एक मीनिंग सिंपल ये है, you know that the more early you start is better. One is that, but the other hidden and important philosophy is this. बहुत बार पेरेंट्स ये सोचते हैं कि अभी हमारा बच्चा छोटा है, अभी इसके लिए अभी कुछ करने की ज़रूरत नहीं है, कुछ दिन वेट करेंगे, उसके बाद देखेंगे क्या होता है। बिकॉज यूजुअली चाइल्ड फिजिकली फाइन होते हैं इन द डेवलपमेंटल और कम्युनिकेशन डिसऑर्डर्स और ऑटिज्म में। तो बहुत बार जब छोटे बच्चे जब छोटे आते हैं, लाइक से 18 months to 2 years of an एज में, I face that in Delhi also, that parents feel कि let's not do anything, अभी कुछ नहीं करने की ज़रूरत है। However, the science says that it is not that when children are young there is nothing happening inside much. Within your brain there is so much happening. Within your 0 to 2 years kind of age, there is so much happening inside that it is the primary time to do something about giving intervention or identifying the difficulties, focusing on them and working with them, right? So sometimes the basic primary thing is the more early you start, the outcome is better. The other thing is never think or say that my child is too young. अभी नहीं करेंगे, बाद में करेंगे, देखेंगे, कुछ दिन देखेंगे, वेट करेंगे, उसके बाद देखते हैं अपने आप डेवलप होगा। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন আমার সাহেলি গাঙ্গুলির কাছে। মিস গাঙ্গুলি, আমার কোশ্চেন আমি আগে বাংলায় করে নিচ্ছি। এই অটিজম বা যে কোনো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এটা ডায়াগনোসিস, অটিজমটা বললেই বেশি ভালো হয়। হোয়াট ইজ দ্য প্রসেস ফর ডায়াগনোসিস? মানে একটা টিম ওয়ার্ক, তো দিস ইজ এ টিম ওয়ার্ক। তো এই টিমের সাথে কি প্রসেসে জিনিসটা যাবে? কেন কি আমরা যখন প্রথম শুনি না অটিজম কথাটা বা কিছু কোথাও যেতে হবে, ইউ আর ভেরি মাচ কনফিউজড, ওয়্যার টু গো, হোয়াট টু ডু, ডাক্তারের কাছে যাব, সাইকিয়াট্রিস্টের কাছে যাব, এটা কি ইজ দিস সর্ট অফ মেন্টাল হেলথ ইস্যুস, হোয়াট ইজ ইট? সো খুব আমাদের টাইম কম আছে, রিয়েলি সরি, তো একদম শর্টে যদি একটু বুঝিয়ে দেন। খুব রেলিভেন্ট কোয়েশ্চেন। প্রথমে কিন্তু
আসা হয় যে বাচ্চা রেসপন্ড করছে না, বা বাচ্চা আমার মনে হচ্ছে অন্য বাচ্চার সঙ্গে যাদেরকে আমরা দেখছি তাদের মতন নয়, এরকম একটা আনডিফাইন্ড কমপ্লেন্টস নিয়ে হয়তো ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ানের কাছে আসে। এবং প্রথম দিকে যদি আমি দেখি যে ইন্টারন্যাশনালি কি গাইডলাইন্স, সেখানে কিন্তু আমেরিকান পিডিয়াট্রিশিয়ান অ্যাসোসিয়েশন কিন্তু বলছে প্রত্যেকটা বাচ্চা ডেভেলপমেন্টালি 9 মাস, 18 মাস, 24 মাস এবং 30 মাস 30th মান্থে ডেভেলপমেন্টালি চেক আপ হওয়া প্রয়োজন। এবার এই ডেভেলপমেন্টাল চেক আপের দুটো স্তর আছে। প্রথম দিকে সবার প্রয়োজন, এবং সেই সবার যে প্রয়োজন সেটা কিন্তু ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ানের কাছেই করছে। সেখান থেকে যে সেকশনটা হাইলি প্রবাবিলিটি হাই বা সম্ভাবনাটা হাই অটিজম রিলেটেড কন্ডিশন থাকার, সেটা বিভিন্ন স্কেল দিয়ে আমরা বের করতে পারি। 18 মান্থস থেকে কিন্তু মোটামুটি আমরা সেটাকে ডায়াগনোজ করতে পারি। তারপরে আসছে স্পেশাল, মানে একটা সেকশন হচ্ছে আমি সবাইকে করব, তারপরে যে প্রবাবিলিটি হাই তাকে এক্সট্রা অটিজম রিলেটেড স্কেল দিয়ে করব, এবং সেকেন্ড আসছে কিন্তু আমার ডায়াগনোসিসের পার্টটা। সেখানে ইনভলভ হচ্ছে ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট। এবং এই অ্যাসেসমেন্টটা কেন, আমি জাস্ট একটা লাইন অ্যাড করতে চাই। অ্যাসেসমেন্টটা এক তো ডায়াগনোসিস ক্লিয়ারেন্সের জন্য, ক্লারিফিকেশনের জন্য, সেকেন্ড কি কন্ডিশনে আমার বাচ্চাটা আছে। আমার বাচ্চা জেন্ডার যদি ফিমেল হয়, বছর যদি 4 হয়, আর আমার বন্ধুর বাচ্চা সেম জেন্ডার ফিমেল এবং বছর 4, দুজনেই যদি অটিজম ডায়াগনোসড হয়, দুজনের কিন্তু নিড ডিফারেন্ট। এইখানে আমার অ্যাসেসমেন্ট হেল্প করে। এই যে অ্যাসেসমেন্টের নামে কিন্তু একটা ভীষণ ফিয়ার থাকে, এতগুলো অ্যাসেসমেন্ট, এবং ইট ইজ টাইম কনজিউমিং। অনেক সময় অনেক বাচ্চার ক্ষেত্রে এটা কিন্তু one more session is required to finish my assessment. আচ্ছা মিস গাঙ্গুলি, আমি একটু থামাতে বাধ্য হচ্ছি কারণ আমাদের টাইম খুব কম। আমি মিস্টার সাত্রার কাছে যাব। এই কোশ্চেনটা মানে ছোট থেকে শুনছি আমরা, মানে আমার বাচ্চা ছোট, আমিও তো তার সাথে সাথে বড় হয়েছি, তো তখন থেকে শুনছি বাচ্চা কথা বলে না, বাচ্চা কথা বললেই সব ঠিক হয়ে যাবে। তো আমি কোশ্চেনটা আগে করে নেই, তারপর এটাকে একদম টেকনিক্যাল টার্মে করছি। আমার কোশ্চেনটা অ্যাকচুয়ালি মিস্টার সাত্রার কাছেও মিস্টার সামনানির কাছেও। কথা বললেই সব ঠিক হয়ে যাবে, मतलब स्पीच आने से ही सब ठीक हो जाएगा। Is this the speech therapy is the only solution, or we have to do the occupational therapy along with this? This is my question. But what is the speech disorder? না আপনি একটুখানি বলে নিন যে স্পিচ ডিসঅর্ডারটা কি, কেন, কি প্রবলেম নিয়ে কিভাবে আসে, আর আমাদের যদি একটু শর্টে বুঝিয়ে দেন। সো আমি অ্যাকচুয়ালি প্রিপারেশন নিয়েছিলাম কতগুলো জিনিস দেখার, আই থিঙ্ক অতটা টাইম হবে না। সো ফার্স্ট অফ অল একটা জিনিস আমরা মাথায় রাখি, একটু অফ করে দেখাতে পারতে সুবিধা হবে। আই থিঙ্ক পরে যদি স্লাইডসগুলোকে নিয়ে নেওয়া হয়, আই থিঙ্ক দ্যাট উইল হেল্প। তো কোয়েশ্চেনটা ছিল যে ইজ স্পিচ থেরাপি ইজ দ্য অনলি ট্রিটমেন্ট দ্যাট ইজ অ্যাভেলেবল? দ্য আনসার ইজ নো। আমরা জানি কি দের ইজ আ টিম ওয়ার্ক দ্যাট ইজ অলওয়েজ, একটা টিম ওয়ার্ক চলে অটিজমের ট্রিটমেন্টের মেন পার্টে, সবসময় একটা টিম ওয়ার্কে আমরা কাজ করে থাকি। কমিউনিকেশন ইজ দ্য কি ফর আপকামিং লিটারেসি ডেভেলপমেন্ট। আমরা বলি কমিউনিকেশন বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হচ্ছে আ ফার্স্ট স্টেপ টুয়ার্ডস লিটারেসি ডেভেলপমেন্ট, সেই জন্য ল্যাঙ্গুয়েজের একটা ইম্পর্টেন্স রয়েছে। বাট আমরা ইউজুয়ালি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে যেটা দেখেছি, প্যারেন্টসরা আর মাচ কনফিউজড, কমিউনিকেশন কি, স্পিচ কি, ল্যাঙ্গুয়েজ কি। আমি জাস্ট ইন নাটশেল একটুখানি বুঝিয়ে দিই। কমিউনিকেশন যদি পিকচারটা একটু দেখা যায়, আই থিঙ্ক যতটুকু দেখা যাচ্ছে একটু বোঝাবার চেষ্টা করছি। কমিউনিকেশন ইজ আ চেইন, রাইট? যেখানে একজন স্পিকার রয়েছে, আমি যেমন বলছি, রাইট? দের ইজ আ রিসিভার, আপনারা রিসিভ করছেন, রাইট? ইনফরমেশনটা নেওয়ার পরে সামওয়ান ইজ গিভিং মি আ ফিডব্যাক। এই পুরো সার্কুলার চেনটাকে আমরা কমিউনিকেশন চেইন বলি, অ্যান্ড ইট ক্যান হ্যাপেন থ্রু এনি চ্যানেল। এনি চ্যানেল বলতে রাইট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আমার বাড়ি থেকে হঠাৎ একটা টেক্সট এলো, আমাকে রিপ্লাই জানে তারা আমি একটা সেমিনারের মধ্যে হয়েছি, তো আমি চ্যানেলটা কি ইউজ করলাম, আই কমিউনিকেটেড উইথ মাই ফ্যামিলি, বাট চ্যানেলটা কি ইউজ করলাম থ্রু মাই মোবাইল বা হোয়াটসঅ্যাপ, রাইট? এই মোমেন্টে যে কমিউনিকেশন চ্যানেলটা আমরা ইউজ করছি, দ্যাট ইজ বেসিক্যালি মাই স্পিচ। সো কমিউনিকেশন যেটা হয়, ইট ক্যান আকার অ্যাক্রস ডিফারেন্ট চ্যানেল। যদি রাইট, সো
সো কমিউনিকেশন দুটো ভাবে হতে পারে, ইদার ইট ইজ ভার্বাল অর ইট ইজ নন ভার্বাল, রাইট? সো আই থিংক এসে কি আচ্ছা ভার্বাল এন্ড নন ভার্বাল। তো অ্যাট দিস প্রেজেন্ট পয়েন্ট আমাদের যদি মানে আরেকটা জিনিস যেটা বোঝাতে চাইবো, দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ বলে একটা জিনিস হয়, অ্যান্ড ওয়ান মোর থিং ইজ স্পিচ। ল্যাঙ্গুয়েজ কি? দ্য থট, যে জিনিসটা বা চিন্তা যেটা আমাদের মাথায় তৈরি হচ্ছে সেটাকে আমরা কিছু আরবিট্রারি সিম্বল দিয়ে এক্সপ্রেস আউট করি, রাইট? আমাদের কাছে কোনো বই নেই, কোনো রুল নেই কেন পাখাকে পাখা বলে ডিনোট করা হয়। ওয়াই দেয়ার আর নো স্পেসিফিক রুলস এগেনস্ট দিস, রাইট? তো ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি আরবিট্রারি। একটা স্টাডি হয়েছিল নিকারকাগুয়া, একটা আইল্যান্ড, সেখানে কিছু বাচ্চা তারা ডেফ ছিল এবং দেখা গেছিল তারা নিজেদের মধ্যে ল্যাঙ্গুয়েজ, অল অফ দেম নিজেরা একটা কমিউনিকেশন সিস্টেম তৈরি করে নিয়েছিল, যার থ্রু দিয়ে নিজেদেরকে তারা এক্সপ্রেস করতে শুরু করে দিয়েছিল, রাইট? ইন মাই ক্লিনিক্যাল প্র্যাকটিস রিসেন্টলি একটা টুইন বাচ্চাকে আমরা দেখেছিলাম, বোথ অফ দেম ক্যান নট স্পিক বাট দে আর কমিউনিকেটিং অ্যামং দেমসেলভস থ্রু দেয়ার ওন ক্রিয়েটেড ল্যাঙ্গুয়েজ, রাইট? সো কমিউনিকেশন সিস্টেম ক্যান বি এনিথিং। আমরা ভার্বালিও করতে পারি, নন ভার্বালি মানে জেস্চার, রাইট? সব থেকে ইজিয়েস্ট যেটা বললাম। সাইন ল্যাঙ্গুয়েজ ইজ আনাদার মোড অফ কমিউনিকেশন, সো ইট ক্যান বি এনিথিং। ইন নাটশেল যদি পুরো জিনিসটাকে র্যাপ আপ করি, ল্যাঙ্গুয়েজ ইজ মোর অফ আ সেন্ট্রাল ফেনোমেনা। স্পিচ, যেটা আমরা ল্যাঙ্গুয়েজটাকে যখন থ্রু মাউথ আমরা আউটপুটটাকে নিয়ে আসছি, দ্যাট ইজ হোয়াট উই কল স্পিচ। সো স্পিচ থেরাপি ডেফিনেটলি ইজ ওয়ান অফ দ্য পার্ট অফ কমিউনিকেশন, যেখানে আমরা কি চেষ্টা করি, প্রাইমারিলি ল্যাঙ্গুয়েজের সাথে ভার্বাল আউটপুটটাকে তৈরি করার চেষ্টা করি, কারণ এটাকে মেনলি আমাদের সোশ্যাল কাস্টমে ধরে নেওয়া হয়। দিস ইজ দ্য মেজর মোড থ্রু উইচ উই শুড ইন্টারাক্ট উইথ ইচ আদার, রাইট? It is true that parents always feel very anxious, very particular about gaining speech in autism. But basically autism को हम बोलते हैं कि वो इतना कॉम्प्लेक्स डिसऑर्डर है कि स्पीच, ये सोचना कि स्पीच आने से सारी प्रॉब्लम्स दूर हो जाएंगी। से फॉर एग्जांपल मेरा चाइल्ड बहुत बिहेवियर करता है, उसको स्पीच नहीं है, अगर स्पीच आ जाएगी तो वो मुझे बता देगा कि उसकी प्रॉब्लम क्या है, तो वो बिहेवियर करना बंद कर देगा। आई थिंक वहाँ हम रॉन्ग जा रहे हैं। स्पीच बहुत इंपॉर्टेंट है, nobody कैन क्वेश्चन इट। हाउएवर नॉट एवरी प्रॉब्लम का आंसर ये है कि मेरा चाइल्ड नॉन वर्बल है, जब वर्बल हो जाएगा तो ये प्रॉब्लम अपने आप ही खत्म हो जाएगी। ये थिंकिंग थॉट प्रोसेस may not be really true. With autism हम बोलते हैं कि उनका कोर इशू है, they have difficulty in the intent to communicate, which means I don't feel why should I communicate, or why I do not feel कि मुझे communication करने की कोई need भी है इस वर्ल्ड में, इस दुनिया में अपने से इंस्टिंक्टिवली। और कभी कभी इंटेंशन ऑफ थेरेपी ये होता है कि हम इस इंटेंट को डेवलप कर रहे होते हैं, स्पीच अपने आप फॉलो करती है। मैं अगर कम्युनिकेशन करना चाहता हूँ सिर्फ ऑब्जेक्ट से, तो प्रॉब्ली मेरे को स्पीच की कोई नीड ही नहीं है। जब मैं इंटेंट मेरा होगा कि मुझे किसी पर्सन से कम्युनिकेशन करना है, दैट मीन्स मुझे उससे जुड़ना है, आई वॉन्ट टू कनेक्ट टू दिस पर्सन। If I want to connect with this person, then I will do something, and my medium of connection is verbal or non-verbal language. So speech becomes secondary to so many other things which should come first in autism. Speech अपने आप में important and very important है, but in autism what happens is there are something which is my word for it is pre-speech. What is pre-speech? What is communication? Maybe pre-linguistic skills भी word use होता है. There are so many skills that should be there. One, second, for not every problem the speech cannot give you solution for every problem. It is something else. It is the teamwork वाली चीज जो हम बोलते हैं, वो इसीलिए बोलते हैं because there are some things which comes from the psychology perspective in the child. There are some that come from the sensory perspective. There are some which just comes with the autism perspective. क्योंकि autism है इसलिए वो स्टीरियोटिपी है, तो स्टीरियोटिपी का ट्रीटमेंट स्पीच नहीं हो सकता, या स्पीच आने से अपने आप ठीक हो जाएगा, ऐसा नहीं होगा। নেক্সট কোশ্চেন আমার ডক্টর চক্রবর্তীর কাছে, মানে খুব আমরা এটা শুনি যে আমি একটু বলি, আমি রিসেন্ট একটা গ্রুপে পড়েছি, একজন বলছে যে আমার ছেলে 18 মাস বয়স পর্যন্ত একদম নর্মাল ছিল,
যেই এমএমআর ভ্যাকসিনটা দিল অটিজম হয়ে গেল। এটা শুনতে শুনতে এত টায়ার্ড হয়ে গেছি। তো আই থিঙ্ক দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম যেখানে এই মিথটা, আই ডোন্ট নো, মেবি ইটস ট্রু, মেবি মিথ, আই ডোন্ট নো, আমি ডক্টরকে জিজ্ঞেস করছি, ইজ দেয়ার এনি রিলেশনশিপ বিটুইন এমএমআর ভ্যাকসিন অ্যান্ড অটিজম? জাস্ট বিফোর অ্যান্সারিং দিস কোশ্চেন আমি কিছু অ্যাড করতে চাই যে এই প্রথম অনেক কিছু আমি যেগুলো পেলাম লিটল বিট পয়েন্টস, যে ফ্যামিলি মেম্বাররা ওয়েট করতে থাকে যে মানে পিক আপ করতে পারে না লিটল বিট যে আর্লি ওয়ার্নিং সাইন, ওকে, তার জন্য কিন্তু লেট হতে থাকে। যে স্পিচ চলে আসবে, আপনারা বলছেন স্কুলে দিলে স্পিচ চলে আসবে, এবং আমি রিসেন্টলি পাচ্ছি যে মানে 4 ইয়ার্স অব্দিও যে তার যে কমিউনিকেশন ডিলে রয়েছে এই জিনিসটা কিন্তু পিক আপ করা যায় না, এই মানে পিক আপ করতে পারেনি ফ্যামিলি মেম্বাররা। এই লিটল বিট পিক আপ যদি আপনারা যদি ধরতে পারেন যে কোনো জায়গায় ডিলে আছে, দ্যাট ডিলে নট উইথ দ্য ল্যাঙ্গুয়েজ বাট অলসো দ্যাট সোশ্যালাইজেশন ডিলে ইজ দেয়ার, আপনার সাথে কমিউনিকেশন কম হচ্ছে, হ্যাঁ, এইগুলো ধরতে পারলে আপনি কিন্তু পিডিয়াট্রিশিয়ানের কাছে যেতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর। 18 মানে এটা আমার খুব মানে মনে হয় যে সবাইকে যদি আমি এরকম একটা ফোরাম পেলাম বলে যে ওকে ইটস ওকে স্কুলে দিলে অনেক সময় স্পিচ চলে আসে, বাট আদার কনসার্ন নেই তো, বাচ্চাদের গ্লোবাল ডেভেলপমেন্টের ডিলে নেই তো, বাচ্চাদের কোনো অন্য আদার মানে কি বলবো আদার মাইলস্টোন ডিলে অ্যাসোসিয়েটেড আছে কিনা, বা অনলি একটা স্পিচ ডিলে আছে বা এটার সাথে অ্যাসোসিয়েটেড অটিজম আছে, এই যে এইগুলো আমরা যদি ধরতে পারি একটা গোল্ডেন পিরিয়ড অফ টাইমে, আমরা কিন্তু অপরচুনিটি পাবো যে বাচ্চাদেরকে হেল্প করা, আর্লি ইন্টারভেনশন স্টার্ট করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 18 মান্থস, অ্যাজ ম্যাম টোল্ড 18 মান্থস ইজ দ্য মানে টাইম যেখানে অনেক ডেভেলপ করে, যে টাইমে যে ফিঙ্গার পয়েন্টিং আসে, বাচ্চারা অনেক ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে থাকে, এই সময় কিন্তু মা বাবারা পিক আপ করতে থাকে, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট টাইম ফর পিক আপ, দ্যাটস ওয়াই এমএমআর ভ্যাকসিনের সাথে একটা রিলেশন। এবার আমি স্টোরিটা বলি যে এটা কিন্তু একদম মিসকনসেপ্ট। মিড 90s-এ এরকম একটা রিসার্চ হয়েছিল গ্রেট ব্রিটেনে যে এমএমআর ভ্যাকসিনেটেড বাচ্চা যারা, তার কম্বাইন্ড এমএমআর, নট দ্য মিসেস ওয়ান, সিঙ্গল ভ্যাকসিনেশন নেই, এমএমআর ভ্যাকসিনেশন দেওয়ার পর কিছু বাচ্চার কি হচ্ছে, এন্টেরোকোলাইটিস হচ্ছে, তার সাম জিআই মানে কি বলবো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম হচ্ছে, অ্যালং উইথ দ্যাট তার অটিস্টিক কিছু ফিচার্স দেখা দিচ্ছে। ওয়ান অফ দ্য মানে ওখানকার একজন লিডিং গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট উনি এই ব্যাপারটা একটা পাবলিশ করেছিলেন একটা জার্নালে, একটা পপুলার মেডিকেল জার্নালে, ওকে। সো এরপরে এটা নিয়ে খুব পাবলিক হেলথ ইস্যুস, মানে হিউজ পাবলিক হেলথ ইস্যুস হয়, যেখানে অনেকে রিফিউজ করে এমএমআর ভ্যাকসিন দিতে। উনি যে এই এটা করলেন, এই রিসার্চটা, তার আগেও আরেকজন এই ইস্যুটা তুলেছিলেন, উনি জাস্ট এটাকে রিলেট করেন। আফটার দ্যাট মানে এই ঘটনা ঘটার পরে এমএমআর ভ্যাকসিন লোকে ডিনাই করতে থাকে, প্রচুর মিডিয়াতে এটা নিয়ে হইচই হতে থাকে। ফিউ ইয়ার্স আফটার এইটাকে কিন্তু ওই পার্টিকুলার জার্নাল এডিটর এটাকে নিয়ে উনি রেট্রোগ্রেড একটা স্টাডি করতে থাকেন যে কি ঘটেছিল এটাতে। তো দেখা যায় যে অনেকটা ম্যানিপুলেশন হয়েছিল ওইখানে, যে উনি এবং তারপরে আরেকজন রিসার্চার এটা নিয়ে রিসার্চ করতে শুরু করেন। সেটা কিন্তু মিড 2000 to 2010 এর যে ডিকেটটা, তার মাঝামাঝি এই স্টাডিগুলো হতে থাকে, অনেকগুলো স্টাডি। তো তাতে দেখা যায় যে ওইখানে যে উনি 12টা চিলড্রেনের উপরে উনি দেখিয়েছিলেন যে এফেক্ট, ওটা টোটালি নাম্বার স্ট্যাটিস্টিক্স ওয়াজ ম্যানিপুলেটেড, ওকে, with the bad intention, maybe some legal action ওনার মাথায় ছিল against the manufacturer, ওকে। এটা সো আমি জাস্ট against the manufacturer, so MMR তারপরে কিন্তু আরেকটা স্টাডি হয়, যে স্টাডিটাতে রেট্রোগ্রেড স্টাডি পুরো করা হয় এবং ওই প্যারেন্টসদের আস্ক করা হয়। দেখা যায় মাত্র দুজনের ক্ষেত্রে ডেভেলপমেন্টাল ডিলে অলরেডি ছিল, ওকে, বাকিদের একজন দুজনের একটা পেন অ্যাবডোমেন লাইক মানে গ্যাস্ট্রাইটিস মানে জাস্ট কোলাইটিস লাইক অফ সিমটমস হয়েছিল। অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার কারোর মধ্যেই মানে দেখা যায় না, ঠিক আছে। এটা কিন্তু একটা খুব ব্যাড ইন্টেনশন নিয়ে স্টাডিটা করা হয়েছিল 2010-এ। মানে 10 এর আগেই এই স্টাডিটা কিন্তু উইথড্র করে নেওয়া হয় ওই জার্নাল থেকে, এবং ওই ডক্টরকে পানিশমেন্ট দেওয়া হয় তার কান্ট্রিতে, তার কিন্তু তাকে প্র্যাকটিসের রাইটটাও কেড়ে নেওয়া হয়েছে, ঠিক আছে। সুতরাং এমএমআর ভ্যাকসিন ইজ ভেরি মাচ নিডেড ভ্যাকসিন, মামস, মিজেলস এন্ড রুবেলা, স্পেশালি ফর দ্য বেবি গার্ল। সো রুবেলা হচ্ছে কি হয়, congenital rubella syndrome is a serious disease, so আপনার বেবি এটা needed
টু বি গিভেন। তো এই এমএমআর উইথ দিস মিসকনসেপশন আপনি যদি ডিনাই করেন বা ভেবে নেন যে এমএমআর ভ্যাকসিনটা দিয়ে হয়েছে, বিকজ এমএমআর ভ্যাকসিন এর টাইম এন্ড পিক আপ অফ দ্য অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার টাইম ম্যাচ করে যায়। আন্ডারস্টুড? না, আপনি আগে থেকে তো ধরতে পারেন। এক্স্যাক্টলি, মানে ওই 18 মাসটাতেই আমরা যেহেতু বুঝতে পারি, সো 18 months is the time where we can understand, and 15 to 18 months এই টাইমে তখন এমএমআর দেওয়া হতো। এখন অনেক লো এজে আমরা দেই 9 মান্থসে, বাট হ্যাঁ ইয়েস, বাট দ্যাট টাইম ইউ নো দ্য 90 and 2000 এরাতে আমরা কিন্তু ওই সময় দিতাম এবং টাইমটা ম্যাচ করে গেল। আর উইথ দ্য ব্যাড ইন্টেনশন ছিল কি উনি নিজে মানে কিছু মানে অ্যাটর্নিজ মানে কিছু ফর্ম ছিল, লিগ্যাল ফর্ম, যারা ওই মানে একটা লিগ্যাল অ্যাকশন আনতে চেয়েছিল ম্যানুফ্যাকচারারদের এগেনস্টে, এরকম একটা গল্প হয়েছিল। সুতরাং এটা নিয়ে একদমই মিসকনসেপশনে থাকবেন না। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আমি একটু যাচ্ছি কারণ আমাদের টাইম খুব কম, যেহেতু আমরা লেটে চলছি। আমি ডক্টর রয়ের কাছে আমার যেটা কোশ্চেন, এইটাও মানে আমরা তো এই নানা রকম সোশ্যাল মিডিয়াতে থাকি, এই কোশ্চেনটা শুনতে শুনতে ক্লান্ত। ওষুধ দেব কি দেব না? হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন মেডিকেশন অ্যান্ড এএসডি? দেখুন, একটা তো গ্রুপ অফ যেটাকে আমরা একটা গ্রুপ অফ মেডিকেশন যেটাকে আমরা প্রায় দিতে দেখি, সেটা হচ্ছে নিউট্রিসিক্যালস বলে আমরা বলি। সেটা ফার্মাসিউটিক্যালস নয়, মানে ওই কিছু মানে মানে ফুড সাপ্লিমেন্টস যেগুলো, হ্যাঁ সেগুলো প্রচুর দেওয়া হয়। যেমন ভিটামিন ডি এখন রিসেন্টলি দেওয়া হচ্ছে খুব বেশি, যদিও তারপরে কার্নিটিন, হ্যাঁ তারপরে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস, এইসব জিনিসপত্র আমরা প্রচুর দিই। এবং ঘটনাটা হচ্ছে এইগুলো দিয়ে কোনো লাভ হয় কি না সে বিষয়ে কিছু ট্রায়াল আছে। যেমন 2015 সালে একটা ট্রায়াল হয়েছিল যেখানে পৃথিবীর সমস্ত নিউট্রিয়েন্ট দিয়ে দেখা, সবই দিয়েছিল, ভিটামিন দেওয়া হয়েছিল, এসেনশিয়াল ফ্যাটি দেওয়া হয়েছিল, কার্নিটিন, সব কিছু দেওয়া হয়েছিল ধীরে ধীরে। সেটা একটা 12 মাসের ট্রায়াল ছিল, দিয়ে দেখা গেছিল কিছু লাভ হয়। কিন্তু কোনটাতে যে কতটা লাভ হয় এবং কতটা দেওয়া কি বেনিফিশিয়াল কি নেই, এ ব্যাপারে কোনো আরসিটিস ডেফিনিটিভ কিছু প্রুফ নেই। ভিটামিন ডি নিয়ে একটা রিসেন্ট আরসিটিস ছিল, যেটা পজিটিভ রেজাল্ট দেখানো হয়েছিল, সেটা জানুয়ারি 2018-এ প্রকাশ হয় আর কি। কিন্তু সেটা এই মাসে 2019 জুনে রিট্র্যাক্ট করে নেওয়া হয়েছে, বিকজ দেয়ার ইজ মানে দে ক্যানট এস্টাবলিশ, মানে ইয়ে নিয়ে পরে এস্টাবলিশ করে নেওয়া হয়েছে, এই মাসে রিট্র্যাক্ট করে নেওয়া হয়েছে। সুতরাং সেটা একটা সুতরাং উই নেভার নো যে কোনো লাভ হয় কি হয় না, বাট উই গিভ, যেহেতু সাইড এফেক্ট তুলনামূলকভাবে কম। আচ্ছা, এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে দেয়ার ইজ নো ড্রাগ ফর কোর সিমটম অফ অটিজম, কিন্তু অ্যাসোসিয়েটিভ সিমটম অফ অটিজম যেগুলো আমরা বলি, মানে অ্যাঙ্গার, ইরিটেবিলিটি, এইগুলো কিন্তু অনেক সময় আমাদের জীবনটা খুব প্রবলেমেটিক করে তোলে। মানে ইটস আ চাইল্ডস লাইফ ইজ অলসো প্রবলেমেটিক, চাইল্ড ক্যানট লার্ন, সেটা একটা সমস্যা, মানে লার্নিং এর ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করে। সেক্ষেত্রে কিন্তু রেসপিরেডন এবং অ্যারবিপ্রাজোল সেটা এফডিএ অ্যাপ্রুভড আছে, সেটা দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। এছাড়াও আমরা অনেক সময় দেখেছি যে এডিএইচডি মেডিকেশন, মানে মিথাইলফেনিডেট এবং কিছু ক্ষেত্রে অ্যাটোমোক্সিলিনেরও ট্রায়াল দেওয়া হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে লাভজনক হয় সেটা, বিকজ আমরা এখন জানি যে আগে যেটা বলা হতো যে এএসডি এবং এডিএইচডি একসঙ্গে থাকতে পারে না, কিন্তু এখন বলা হচ্ছে সেটা থাকতে পারে। এবং উই ক্যান ট্রিট এডিএইচডি ইভেন ইফ দেয়ার ইজ এ এএসডি মানে কোমরবিড, এবং সেক্ষেত্রে অনেক সময় মানে লাভ হয়, ট্রেনিংয়ের ক্ষেত্রে লাভ হয়। আমি ইনফ্যাক্ট অনেক সময় স্পিচ থেরাপিস্ট মৈনাক শান্তাদের স্পিচ থেরাপিস্টের কাছ থেকে রেফারেল পাই টু ম্যানেজ দিস রেস্টলেসনেস সো দ্যাট চাইল্ড ক্যান লার্ন। হ্যাঁ, এটা আমরা অনেক সময় ও লাভও হয়, আমি দেখেছি অনেক ক্ষেত্রেই। কোনো ক্ষেত্রে রেসপিরেডন দিলে লাভ হয়, কোনো ক্ষেত্রে মিথাইলফেনিডেট দিলে লাভ হয়। মিথাইলফেনিডেট দিলে লাভ হয়, কিন্তু দেখা গেছে যে শুধুমাত্র যাদের এডিএইচডি আছে তাদের ক্ষেত্রে লাভ যতটা হয়, এএসডি থাকলে অতটা লাভ কিন্তু হয় না। হ্যাঁ, কিন্তু লাভ হয়, কি কারো কারো ক্ষেত্রে লাভ হয়। এছাড়াও আরও অনেক মেডিকেশন আমরা দিই, কারণ কোনো ক্ষেত্রে মুড স্টেবিলাইজার দিই, ভ্যালপয়েড দিলে বা অস্কারমাইজিন দিলে অনেক সময় ইরিটেবিলিটির ক্ষেত্রে ভালো লাভ হয়। এছাড়াও কিছু ট্রায়াল মেডিকেশন আছে, যেমন মানে এনএসিটাইলসিস্টিন, যেগুলো আমরা অনেক সময় দিই, সেটা দিলে অনেক সময় সেটা হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্টস, সেটা মানে গ্লুটাথায়ন বাড়ায়, মানে যেটা মাল অ্যান্টিঅক্সিডেন্ট সেটা মানে বডিতে বাড়ায়, এবং সেক্ষেত্রে অনেক সময় অ্যাঙ্গার ইরিটেবিলিটি কমে ডক্টর, যায়। আমি একটু ইন্টারাপ্ট করছি, কোশ্চেনের না, সময়ের জন্য না। আমার মধ্যে এখানে একটা কশন লাগানো উচিত, যা ওষুধই দিই না কেন সেটা আমি অ্যাজ এ ডক্টর বাচ্চাকে বুঝিয়ে দিই। হ্যাঁ, মানে
মানে আপনি অ্যাজ এ ডক্টর বাচ্চাকে বুঝে দেন ইটস নট ফর প্যারেন্টস। এক্স্যাক্টলি রাইট, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমরা যা খুশি মেডিকেশন ট্রাই করতে পারি না। কেন কি আমরা ওই সোশ্যাল মিডিয়াতে দেখি তুমি তোমার বাচ্চাকে রিজোডন দিয়ে উপকার পেয়েছো, ঘুমোচ্ছে, আমিও দিই। এটা ফুচকা বা চুরমুর নয় যে তোমার খেয়ে খুব ভালো লেগেছে তো আমিও দিয়ে দেবো। না, দিস ইজ ভেরি ভেরি মাচ ওয়ার্ড অফ কশন, বিকজ এই ওষুধগুলো কিন্তু সবই হচ্ছে মানে সাইকোফার্মাকোলজিক্যাল তার কিন্তু কিছু ক্ষেত্রে কগনিশনে এফেক্ট আছে। যেমন রেসপিরেডন আমরা অনেক সময় দিই না, আমি দেখতে পেয়েছি মানে রেসপিরেডন দিতে আমরা অনেক সময় হেজিটেট করি, ভ্যালপোয়েট দিতে হেজিটেট করি, বিকজ ইট অ্যান্ড হ্যাপেন কগনিশন সামটাইমস। হ্যাঁ, কিন্তু আমরা একটা জিনিস আমরা সঙ্গে বলবো যে যদি আমরা লার্নিং না তৈরি করতে পারি তাহলে আমরা ওই 2 পয়েন্ট কগনিশন দিয়ে, ধরুন আমরা 72 আইকিউ বা সেটা হয়তো কমে 70 হবে, কিন্তু সেই আইকিউ এর জন্য যদি এইটা ধরে রাখার জন্য আমি যদি কোনো ট্রেনিং না দিতে পারি, বাচ্চারা যদি না শেখে, তাহলে আমি সেই 2 পয়েন্ট দিয়ে করবোটা কি? মানে আমাকে তো শেখাতে হবে বাচ্চাটাকে। হ্যাঁ, সো সেই শেখানোর যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় একটা ওষুধ দিলে অনেকটা বেনিফিট হতে পারে। আর এছাড়াও মনে হয় ওষুধের কিছু জায়গা আছে কোমরবিডিটি খুব বেশি, এএসডিতে অ্যাংজাইটি জিনিসটা খুব বেশি থাকে, যেটা কিন্তু অনেক সময় দেখা যায় যে এসএসআরআই দিই আমরা অ্যাংজাইটির জন্য, কিন্তু এসএসআরআই মানে এএসডি বাচ্চার ক্ষেত্রে এসএসআরআই দিলে কিন্তু অ্যাক্টিভেশন হওয়ার চান্স প্রবল, মানে খুব ইটস ডিফিকাল্ট টু ম্যানেজ সামটাইমস। সেই জন্য আমরা মাস্ট বি কশাস। এবং এই যে ব্যাপারটা মানে কি, দেখুন আমরা প্রত্যেকটা মানুষের একটা ভালনারেবল টেম্পারামেন্ট আছে। আমরা জানি যে টেম্পারামেন্টের সঙ্গে আমরা যদি স্ট্রেসটা মানে স্ট্রেস যদি টেম্পারামেন্টের উপর এসে পড়ে, তখন আমাদের কোনো একটা প্রবলেম তৈরি হয়। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, প্রতিটা অটিজম বাচ্চাও কিন্তু একটা ভেতরে একটা ডিফারেন্ট পার্সন। এক একজনের মধ্যে এক একটা টেম্পারামেন্ট আছে, কেউ বেশি রেগে যায়, কেউ বেশি ডিপ্রেস, কেউ বেশি অ্যাগ্রেসিভ, ডিফারেন্ট পার্সন। কিন্তু এই পার্সনের মধ্যে আপনারা বুঝতে হবে যে একটা বাচ্চা যখন অটিজম হিসেবে মানে একটা চাইল্ড উইথ অটিজম, এই লিভিং করাটা কিন্তু খুব ডিফিকাল্ট ইন এ সোসাইটি, বিকজ দে ক্যান আন্ডারস্ট্যান্ড দে আর নট লাইক আদার্স, দে আর ডিফারেন্ট ফ্রম আদার্স। এটা কিন্তু একটা বড় স্ট্রেস। হ্যাঁ, এই স্ট্রেস থেকে সে কীভাবে রিয়াক্ট করবে সেটা কিন্তু তার টেম্পারামেন্টের উপর ডিপেন্ড করে। সো এই টেম্পারেন্ট মডুলেশনের জন্য আমাদের অনেক সময় ওষুধ দিতে হয়। বিশেষ করে বাচ্চারা একটু যখন বড় হচ্ছে, তখন বাচ্চার মধ্যে ডিপ্রেশন খুব কমন দেখা যায়। হ্যাঁ, অ্যান্ড সেই ডিপ্রেশনটা অনেক সময় ইরিটেবিলিটি, অ্যাগ্রেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। সো ইটস নট সো সিম্পল স্টিক। এই জিনিসটাকে আমাদের যদি ট্রিটমেন্ট করতে হয়, অবভিয়াসলি ইউ শুড গো টু এ সেন্সিটিভ ডক্টর, যে এটা নিয়ে ভাববেন এবং এটা নিয়ে করবেন। এটা কিন্তু শুধু নিজেরা কখনো করবেন না, ব্যাপারটা এতটাও ইজি নয়। এটা মানে অ্যাজ এ প্যারেন্ট আমি বলবো, যদি যখনই কোনো কোয়ারি হবে, তাকে উইন্ডো শপিং, উইন্ডো কনসাল্টিং না করে এক্স্যাক্ট অথরিটিকে, এটা খুব ইজি নয় টু হ্যান্ডেল, সুতরাং একটু সাবধানে হ্যান্ডেল করাই ভালো। আচ্ছা, এবার কোর ইয়েতে আমি জাস্ট একটু আশা দিয়ে ছেড়ে দেবো, এখনো এটা পুরোটা নয়। সেটা হচ্ছে যে কোর সিমটম আছে অটিজমের মধ্যে 2-3টে ড্রাগ আছে, যেটা এখন আমাদের দেশে নয় কিন্তু ইউএসএতে এবং ইউরোপে ট্রায়াল হচ্ছে, ফেজ 3 ট্রায়াল। ফেজ 3 ট্রায়াল মানে আমরা থেকে দেখেছি যে কিছু বেনিফিট আছে, but we have to check with larger population. সেরকম দুটো ট্রায়াল, একটা হচ্ছে বেলোভ্যাপটান বলে একটা ড্রাগ, সেটা FDA 2019 এর জানুয়ারিতে FDA ব্রেক থ্রু মেডিকেশন হিসেবে অ্যাপ্রুভ করেছে। ব্রেক থ্রু মেডিকেশন মানে সেটা উইল গো ফর দ্য ফার্স্ট অ্যাপ্রুভাল। সো সেইটা এখন ফেজ 3 ট্রায়াল চলছে। একটা অ্যাডাল্ট অটিজমের ক্ষেত্রে ট্রায়াল হয়েছে, সেটাতে ফেজ 2 ট্রায়াল হয়েছে, সেটাতে কিছু বেনিফিট পাওয়া গেছে। এখন অ্যাডাল্ট অটিজমের ফেজ 3 ট্রায়াল চলছে এবং চাইল্ড অটিজমের ফেজ 2 ট্রায়াল চলছে। সুতরাং সেটা শেষ হবে ধরুন 2023-এর পরে আমরা জানতে পারবো যে কোনো কিছু এলো কিনা। আর বামেটানাইড বলে একটা ড্রাগ, সেটা অ্যান্টিডায়োরেটিক, সেটা ইউরোপে ট্রায়াল চলছে। ইউরোপে অলরেডি ফেজ 2 ট্রায়ালে প্রমাণ পাওয়া যায় কিছু বেনিফিট হয়, বাট তার সাইড এফেক্টও প্রচুর আছে। সো we are now they are going for the phase 3 trial. This is again from this January 2019. So they have gone for the phase 3 trial. তো সেটার রেজাল্ট এখনো জানি না কবে আসবে, বাট এলে সে আমরা একটা কিছু আইডিয়া পেতে পারি যে কোনো অ্যাপ্রুভাল পাবো কিনা বা কোনো কিছু বেনিফিট হবে কিনা। বাট হোয়াট এভার দ্য বেনিফিট, আমাদের মনে হয় একটু অনেক আমাকে প্রচুর লোকে এসে জিজ্ঞেস করে এটা করবো কিনা, সেটা করবো কিনা, এই ট্রায়ালটা দেবো কিনা। আমি যেমন ধরুন আমি এই এটা নিয়েই বলছি যে দের ইজ নো ফর দ্য বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, দের ইজ নো
এভিডেন্স ফর দ্য বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন অটিজম। হ্যাঁ, সুতরাং অহেতুক এবং একটা জিনিস মনে রাখবেন, এনি এক্সপেরিমেন্টাল ড্রাগ দে শুড নট আস্ক ফর মানি, ক্লিয়ার কাট, because which is not accepted on a medical base, evidence is not there, it's a trial medication, that we shouldn't ask for money. নেক্সট যেটা আমার মৈনাক সাপটা স্যারের কাছে কোশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য আর্লি অ্যাজ পসিবল উই ক্যান স্টার্ট স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, and what is the reason behind it? হ্যালো, আমি জাস্ট 2-3 মিনিট সময় নেব। আমার মনে হয় দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। সবাই আমাকে জিজ্ঞেস করে যে হাউ আর্লি, কত আগে শুরু করা উচিত। তো দের ইজ নো সার্টেন, মানে কথাবার্তা দিয়ে এটা প্রমাণ হয় না। দেয়ার আর সাম লজিক, সায়েন্স, এটার পিছনে একটা বিজ্ঞান আছে। আমি সেটাই আপনাদের সাথে তুলে ধরবো। আমার সাথে যারা আগে সেমিনারে কেউ প্রেজেন্ট ছিলেন তারা সবাই জানে দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট স্লাইড। মানে প্রচুর জায়গায় এই স্লাইডটাকে আমি ইউজ করেছি এবং দিস ইজ আউটস্ট্যান্ডিং। সো প্রেজেন্ট কনসেপ্ট হচ্ছে অটিজম ক্যান বি ডায়াগনোসড বিফোর 2 years of age। এটা অলরেডি হ্যাজ বিন এস্টাবলিশ, রাইট? 2013-তে একটা পাবলিকেশন এটা দেখা গেছে। একটা টেস্ট ইউজ করা হয়, এডোস ফর টডলার্স, এবং সেটাতে ফাইন্ড আউট করা গেছে যে 100% স্টেবিলিটি অফ রেজাল্ট ছিল 2 বছর যখন ওরা ডায়াগনোসিস টেস্টটাকে ইউজ করে ডায়াগনোস করার জন্য, 19 months and 36 months স্টেবিলিটি অফ দ্য রেজাল্ট ওয়াজ 100%, 100% স্টেবিলিটি ছিল। না ওয়াই, কেন 2 বছরের আগে বা ওই পিরিয়ডটাতে লোকে ডায়াগনোসিস করতে চাইছে? হোয়াট ইজ দ্যাট ইম্প্যাক্ট? বাচ্চাদের সেকেন্ড ইয়ার অফ লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন? এই যে ছবিটা দেখাচ্ছি, এটা হচ্ছে মানুষের ব্রেনের নিউরাল কানেকশন। আমরা সবাই শিখি যখন নিউরাল কানেকশন তৈরি হয়। নিউরাল কানেকশন মানে আমাদের ব্রেনে যে নার্ভ সেলসগুলো আছে তারা একে অপরের সাথে যখন কানেকশনস তৈরি করে, নিউ কানেকশনস, সেইটা একটা লার্নিং এ পরিণত হয়, বা লার্নিং এর থ্রু দিয়ে এক্সপিরিয়েন্স যখন করি এই নিউরাল কানেকশনসগুলো আমাদের তৈরি হয়। সো এই ছবিটাতে দেখতে পাবেন অ্যাট নিউবর্ন, জন্মাবার সময় এই নিউরাল কানেকশনসগুলো খুব স্পার্স, মানে কম, খুব রিলেটিভলি কম। 1 month-এ নিউরাল কানেকশনসগুলো ডিপ হতে শুরু করে, রাইট? 9 months-এ আরো ডিপ হচ্ছে। ওকে, দিস ইজ 2 year মার্ক। 2 year-এ যারা রাফলি ছবিটাকে দেখতে পাচ্ছেন, দেখবেন না ছবিটার মধ্যে প্রচন্ড বেশি মানে হচপচ একটা জিনিস দেখা যাচ্ছে। দিস ইজ দ্য নাম্বার অফ নিউরাল কানেকশনস। 2 বছরে বিলিভ মি, অ্যাডাল্ট ব্রেনে যত নিউরাল কানেকশন থাকে তার থেকে 2 গুণ বেশি বাচ্চাদের নিউরাল কানেকশনস তৈরি হয়ে যায়। অ্যান্ড অ্যাডাল্টহুডে গিয়ে সেটা কমতে থাকে, বিকজ লার্নিং রিলার্নিং এর ফলে যে জিনিসগুলো আমরা ইউজ করি না সেই নিউরাল কানেকশনসগুলো আস্তে আস্তে চলে যেতে থাকে, রাইট? দ্যাট ইজ ওয়াই আর্লি ইন্টারভেনশন ইজ সো মাচ নেসেসারি ফ্রম দ্যাট পার্সপেক্টিভ। আমরা সিমটম কোন সময় দেখতে পারি? অ্যারাউন্ড 15 to 18 months। ওকে, এবং রিসার্চ যেটা এই জিনিসটা যেটা ফোকাস করছে যে যত তাড়াতাড়ি আমরা আইডেন্টিফাই করতে পারবো আর যে সময় চেঞ্জটা হচ্ছে সেই সময় যদি আমরা ইন্টারভেনশনটাকে স্টার্ট করে দিতে পারি, তাহলে কি হয়, নিউরাল লার্নিং বা রিলার্নিং হওয়ার চান্সেস আছে। এই টার্মটাকে আমরা বলি নিউরাল প্লাস্টিসিটি। নিউরাল প্লাস্টিসিটি মানে যখন নতুন কোনো লার্নিং হয় তখন যে নিউরাল কানেকশনসগুলো তৈরি হয়, এই যে যখন 15 to 18 months-এ যখন সিমটমগুলো অ্যাপিয়ার করতে শুরু করছে, সেটাকে কাউন্টার করার জন্য যদি ইন্টারভেনশনটা এত তাড়াতাড়ি আমরা স্টার্ট করতে পারি, তাহলে এই নিউরাল প্লাস্টিসিটির জন্য লার্নিংটা কিন্তু বেটার হতে পারে। টু সাম এক্সটেন্ট আমরা ইম্প্যাক্টটাকে অনেক কমিয়ে দিতে পারি। দিস ইজ দ্য মেজর থিং, রাইট? আর তার পাশের যে ছবিটা আছে, যেটা কোয়েশ্চেন হচ্ছিল যে হাউ আর্লি ইজ দ্য ইন্টারভেনশন, কত তাড়াতাড়ি ইন্টারভেনশনটা হওয়ার কথা। এইটা একটা গ্রাফ আপনারা সবাই দেখবেন। এক্স অ্যাক্সিসে আমাদের বয়সটাকে প্লট করা আছে, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে গ্রোথ রেট, রাইট? সো ফার্স্ট 1 year-এর মধ্যেই পিক লার্নিংটা হয়ে যায়। এই ল্যাঙ্গুয়েজ 3টে ডোমেনে দেখছি, সিইং, হিয়ারিং, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কগনিশন। সো পিক পিরিয়ডটা হচ্ছে ফ্রম বার্থ টিল 1 year। তারপরে প্রসেসটা আস্তে আস্তে স্লো হতে থাকে অ্যান্ড একটা প্ল্যাটিউ রিচ করে ফ্রম
2 ইয়ার্স অনওয়ার্ডস, তখন থেকে আস্তে আস্তে জিনিসটা স্লো হতে থাকে। সো যত তাড়াতাড়ি আমরা ইন্টারভিন ধরতে পারবো আর যত তাড়াতাড়ি ইন্টারভেনশনটা স্টার্ট করতে পারবো, ইম্প্যাক্টটাকে তত আমরা মিনিমাল করে নেওয়ার মতন একটা জায়গায় নিয়ে আসতে পারি। দিস ইজ দ্য moral of the story. So how early, if possible, যখন জাস্ট সিমটমগুলো অ্যাপিয়ার করছে, ডায়াগনোসিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। যেই ডায়াগনোসিস হলো, আমি বুঝতে পারলাম যে কিছু একটা সমস্যা তৈরি হচ্ছে, ইমিডিয়েটলি ইন্টারভেনশনটাতে গেলে দিস ইজ দ্য আউটকাম রেজাল্ট। এই যে কথা বলো না স্কুলে প্লেস করে দেন, দ্যাট মাইট হেল্প। স্কুলে প্লেস করলে কি হচ্ছে, পিয়ার ইন্টারাকশন হচ্ছে, বাচ্চারা একে অপরের সাথে ইন্টারাক্ট করতে শুরু করছে, সেটা কিন্তু টেন্টেটিভলি এই পিরিয়ডের আশেপাশেই হচ্ছে, এন্ড দ্যাট ম্যাজিক আকার্স। হাউ আর্লিটা তো জিজ্ঞেস করেছি, এখানে একটা কোশ্চেন আছে হাউ লং। স্পিচ থেরাপি, ওকে। সো ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। আমরা বলি ইটস আ কন্টিনিউয়াস প্রসেস কেন, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট আকার্স টিল 12 ইয়ার্স অফ এজ, রাইট? ইভেন আমার কাছে কিছু এক্সেপশনাল জিনিসও দেখেছিলাম। উই স্টার্টেড অ্যাট 10:30-11 থেকে স্টার্ট করেছি, অ্যান্ড মোটামুটি বাচ্চাটাকে যখন আমরা একটা স্টেবল পজিশনে পেয়েছিলাম, তখন প্রায় 6-8 মাস পরে তখন কিন্তু ও কিছু ওয়ার্ড বলা শুরু করেছিল, রাইট? সো কন্টিনিউয়াস প্রসেস কেন, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট আকার্স টিল 12 ইয়ার্স অফ এজ। প্রাইমারি বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আকার্স ফ্রম বার্থ, ইভেন বিফোর বার্থ, মায়ের গর্ভাবস্থা থাকাকালীন কিন্তু তারা ল্যাঙ্গুয়েজ পিক আপ করতে শুরু করে দেয়, অ্যান্ড ইট আকার্স টিল 12 ইয়ার্স অফ এজ। তারপর একটা স্যাচুরেশন চলে আসে। সো বেসিক ফ্যাক্টরটা হচ্ছে দিস ইজ দ্য ক্রিম বা কোর এরিয়া, রাইট? আমরা ইভেন কিছু বাচ্চা পাই আফটার 12 ইয়ার্স, তাদের আমরা প্রাইমারিলি কি করি, উই ডিল আউট দ্য প্রগনোসিস। প্রগনোসিস মানে এই বাচ্চাটাকে ইন্টারভিন করলে তার আউটকাম কি আসবে কি আসবে না। যদি দেখি যে প্রগনোসিস ইজ গুড এনাফ, তাহলে উই ক্যান কন্টিনিউ। সেক্ষেত্রে আমরা কি পাই, একটা বেসিক ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার দেখতে পাই বাচ্চাটার মধ্যে রয়েছে। তারপরে যেটা চলে দ্যাট ইজ অর্নামেন্টেশন। অর্নামেন্টেশন মানে যে জায়গাগুলোতে খামতি আছে সেই জায়গাগুলোকে আমরা ব্রাশ আপ করে দেওয়ার চেষ্টা করি, রাইট? আই থিঙ্ক এই স্লাইডটা প্লিজ সবাই দেখবেন, দিস ইজ ভেরি এসেনশিয়াল, অ্যান্ড দিস উইল মানে এটা আপনাদের বোঝাবে যে কেন আর্লি ইন্টারভেনশনের জন্য খুব ইম্পর্টেন্ট এটা। আমাদের মানে প্যানেলে প্যানেলে আর একটা কোশ্চেনই বাকি আছে, তারপর আমি যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের টাইম এত কম, আমি নিচ্ছি কোশ্চেন, কিন্তু আমি একটু আমার প্যানেলিস্টকে একটা কোশ্চেনটা একটু করে নিই। হ্যাঁ, আমার কোশ্চেনটা যেটা মিস গাঙ্গুলিকে, সেটা হচ্ছে অনেকেরই তো সেকেন্ড ইস্যু থাকে, তো সেকেন্ড ইস্যু একটা অটিস্টিক চাইল্ডের ডেভেলপমেন্টে কি রোল প্লে করতে পারে, হোয়াটস দ্য রোল হি অর শি ক্যান প্লে ইন হিজ অর হার siblings growth or development? করতে ডেফিনেটলি পারে। এক্ষেত্রে বাচ্চাটিকে মায়ের উচিত অ্যাওয়্যার করা যে তার সিবলিং এ, তার ভাই বোনের কি কি কন্ডিশনস আছে, কিভাবে সে রেসপন্ড করে। মোটামুটি রিসার্চ বলছে যে যদি একটি বাচ্চাকে যার আরেকটি ভাই বা বোনের এই কন্ডিশন আছে, তাকে বেসিক কিছু ইন্টারাকশন স্কিল শেখানো যায়, কি করে তার ভাই বা বোনের অ্যাটেনশনটা সে নিতে পারে, কিভাবে সে রিইনফোর্স করতে পারে খেলাতে তার সিবলিংকে, তাহলে একটি রিসার্চে দেখা গেছে মানে প্রি এই স্কিল ট্রেনিং অ্যান্ড পোস্ট দুটোর মধ্যে প্লে স্কিলে ভীষণ এফেক্ট হয়েছে। মানে সেই তাদের খেলাটা আরো অনেক বেশি আনন্দদায়ক হয়েছে যখন কিনা আরেকটি বাচ্চা যার এই অটিজম কন্ডিশনটা নেই, সে একটু অ্যাওয়্যার, একটু স্কিলড হাউ টু ডিল উইথ দ্যাট চাইল্ড। আর একটা কথা আমি বলবো, যে বাচ্চাটি নেই এই কন্ডিশনটা, সেই বাচ্চাটিকেও কিন্তু মার আলাদা করে সময় দেওয়া উচিত। শুধু সেই স্পেশাল রিকোয়ারমেন্টের বাচ্চাটি সময় পাচ্ছে, আরেকজন না পাচ্ছে, রিসার্চ কিন্তু প্রচন্ডভাবে বলছে, এবং ইট ইজ এভিডেন্ট যে তার কিন্তু একটা ইনঅ্যাডিকুয়েসি, ডিপ্রেশন এবং আর কিভাবে আমিও স্পেশাল হতে পারি, এই একটা দ্বন্দ্ব কাজ করে। সুতরাং আলাদা করে 1-to-1 টাইম মায়ের বা বাবার দুজনেরই সেই বাচ্চাদের জন্য বের করাটা অ্যাডভাইজেবল। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের প্যানেলকে আমার তরফ থেকে যা কোশ্চেন করার ছিল আমি করে নিয়েছি। একটা ক্ল্যাপ আমার জন্য, আমি একটু কষ্ট করে দাঁড়িয়েছিলাম। আচ্ছা, খুব কম সময় আছে, আমি জাস্ট 2-3টে কোশ্চেন নিতে পারবো। আমাকে শাশ্বতী ম্যাম, উনি ফার্স্ট হাত তুলেছিলেন, আমি 3জনের কোশ্চেন নেব, একটু চুজ করছি। সরি, বাকিরা কেউ মাইন্ড করবেন না, মানিক স্যার তো সারাদিনের জন্য আছেন, পরে কোশ্চেন করবেন, আমি বাকি 3জনের কোশ্চেন নিচ্ছি। পেডিয়াট্রিশিয়ান ম্যাম, আপনি যে বললেন 18 মান্থসের পরে আমরা বুঝতে পারি, উই স্টার্ট ক্যাচিং সিমটমস কি বাচ্চার অটিজম হতে পারে অ্যারাউন্ড,
तो is autism by birth? অটিজম তো বার্থ তো বটেই, ফ্রম মানে অটিস্টিক বিহেভিয়ার নিয়ে তো জন্মে। But social smile and certain developments দেখা যায় কি অনেক বাচ্চা চলে এসেছে নর্মালি এসেছে বাট কিছু আফটার 1.5 years পরই ডিলেশন হতে থাকে, কখনো ডিলেডে আসতে থাকে। ওকে, ডিলে বাট আমি আপনাকে জাস্ট বলি, আমি সিডিসি বাট আমি সিডিসিটা বললাম না, ডেভেলপমেন্ট অবজারভেশন কার্ড, এর সাথে কিন্তু তিনটে জিনিস আপনি আরো মাথায় রাখবেন। লুক, বাচ্চা আপনার কিন্তু ভিশন আছে কিনা, হ্যাঁ, ক্যান সি, ক্যান হিয়ার এন্ড ক্যান লিসন। হ্যাঁ, 18 মাসের আগে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন বাচ্চা কিন্তু হিয়ারিং ডিফেক্ট নেই। মেনি অফ দ্য প্যারেন্টস ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট হিয়ারিং ডিফেক্ট নেই, বাট চাইল্ড ইজ নট লিসনিং, চাইল্ড ইজ নট লিসনিং টু ইউ। এটা কিন্তু 6-7 মাস ওল্ড থেকে আপনি ধরতে পারবেন। এন্ড মানে আপনি যে টু এন্ড ফ্রো ইমোশনাল বন্ডেজ যখন করছেন বাচ্চার সাথে, তখন কিন্তু ওই বন্ডেজে সাড়া দিচ্ছে না। একটা যে মানে একটা টিপিক্যাল বেবি তখন আপনার সাথে তাকে খেলছে হাসছে, সেটা কিন্তু অটিস্টিক বাচ্চার ক্ষেত্রে আমরা ল্যাক করবো। ও কিন্তু আপনাদেরকে তাকে আপনার হাগিং এ অত রেসপন্স করবে না, আপনার যখন সাউন্ড করবেন জোরে অত রেসপন্ড করবে না। এটা কিন্তু অনেক আগে থেকেই আপনি পেতে থাকবেন, এটা নয় যে আপনি পাবেন না। হ্যাঁ, তো 100% অটিস্টিক বাচ্চা যারা ফার্দার অন গিয়ে ডায়াগনোস হবে ওদের বাই বার্থই থাকে অটিজম বলে আপনি বলছেন? সিম্পটমস গুলো পরে অ্যাপিয়ার করে 15 to 18 মাসে। হ্যাঁ, কিন্তু থাকে বাই বার্থই থাকে। হ্যাঁ, এই সিম্পটমস তো যারা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ডায়াগনোস হয় তার সিম্পটমস তো তার মধ্যে আছে। ওটা জাস্ট ওটা ক্লিনিক্যালি আমরা ক্যাচ করতে পারি, পিক আপ করতে পারি দেরিতে। দ্যাটস ওয়াই দিস সেশন গুলো আমরা রাখছি যে পিক আপ করো যে ইউ হ্যাভ টু পিক আপ আর্লি সো দ্যাট আর্লি ইন্টারভেনশন ক্যান বি স্টার্টেড আর্লি। কারণ তখনও আমাদের ওই যে নিউরাল কানেক্টিভিটি তৈরি হচ্ছে। দ্যাট টাইম ইফ উই ক্যান ইউজ দ্যাট টাইম, দ্যাট গোল্ডেন পিরিয়ড অফ টাইম, নিউরাল প্লাস্টিসিটি ইজ দেয়ার, তাহলে আমরা ওভারকাম করতে পারবো এবং আমরা খুব তাড়াতাড়ি কিন্তু ওই ক্যাচ আপ ডেভেলপমেন্টটা ধরতে পারবো। একবার ডিভিয়েটেড পাথওয়ে নিয়ে নিল বাচ্চা, তখন ইট উইল বি ডিফিকাল্ট টু মানে ওই বাচ্চাকে নিয়ে আসা। কিন্তু একবার যদি আমরা মানে আগে আর্লি উই ক্যান পিক আপ দ্য আর্লি ওয়ার্নিং সাইন্স, তাহলে কিন্তু আমাদের পক্ষে ইজিয়ার হয়ে যায় হ্যান্ডেল করা এবং নিশ্চয়ই সিমটমস বোঝা যায় আর্লিয়ার। থ্যাংক ইউ। আমি সুমন গাঙ্গুলি ভট্টাচার্য, শুভ দ্বীপ্রহর সবাইকে। আমি একটা কথা এখানে জাস্ট বলছি, আমরা যারা এখানে আছি তারা প্রত্যেকের বাচ্চা একটু বড়, হয়তো কিছুদিন আগে হয়েছে, মানে প্রত্যেকেই 2.5 বছর বা তারপরে ধরা পড়েছে বা কিছু, মানে আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই তো? আমাদের বাচ্চারা যারা এসছে মোটামুটি দেখছি তারা একটু বড়, সেক্ষেত্রে স্কুলে ভর্তি বা এই কিছু এগুলো আমরা তো করেছি। প্রত্যেকের বাচ্চা কোনো না কোনো জায়গায় পরে আশা করি, এটা মনে রাখি। কিন্তু আমি যেটা বলছি, একটা বাচ্চার গ্রোথ যে হয় একটা বয়সে, তো একটা নিশ্চয়ই একটা বিকাশ হয়। যে কোনো যে ডিসেবল বাচ্চা, ডিসেবল পার্সন বা যে কেউ একটা বয়সে তো স্যার এগুলো বিকাশ হয়। এবং আমাদের সমাজে এখনো পর্যন্ত তো ডিসেবল বা অটিজম কে একটু নাক কুচকে দেখা হয়, পরিবারের পক্ষ থেকে হোক, বাইরের সমাজ থেকে হোক। একটা বাচ্চাকে আমরা স্কুলে দিলাম, সেখানে বাচ্চা পড়ছে, সেখানে বাচ্চা এগোচ্ছে, অথচ বাইরে গিয়ে বুলিং এর শিকার হচ্ছে। বা দেখুন কোনো একটা জায়গায় তাকে রাখা যাচ্ছে না, একটা অনুষ্ঠানে অনেকেই আছেন সেখানে তার বাচ্চাকে আনতে পারছে না। আমি পার্সোনালি বলতে পারি, এটা আমার একদম ব্যক্তিগত মতামত এবং আমি সেটাই বলছি। আমার ছেলে এখন বয়স সন্ধিতে, 16 বছর বয়স, পড়াশোনা করে এবং অনেকেই তাকে দেখে বলে ওর অটিজম আছে। বাবা, বোঝাই যায় না, আপনি বেশি চিন্তা করেন। কিন্তু যেটা যন্ত্রণা সেটা আমরা বুঝি। তার লাফিয়ে লাফিয়ে বয়ঃসন্ধি জনিত এবং কিছু আলাদা ইস্যুস হয়, তার অ্যাডিকশন বাড়ছে, এভরিথিং। এইগুলো তো একটা অটিস্টিক বাচ্চাদের থাকে। আমার প্রশ্ন, একজন বাবা মা কি করে বুঝবে যে বাচ্চার গ্রোথ হচ্ছে? বাচ্চা লিখতে শিখলো, বলতে শিখলো, কমিউনিকেশন করতে শিখলো, সেটা তো একটা জায়গা, কিন্তু বাইরে থেকে তার বুলিং হচ্ছে, পরিবারের মধ্যে তার বুলিং হচ্ছে, বাইরে বন্ধুদের কাছে সে বুলিং হচ্ছে। একটা সমাজে সে বাঁচবে, আমাদের পরেও তো সে বাঁচবে। এই ব্যাপারে আমরা কখন ভাবতে পারবো যে মানে গ্রোথ হচ্ছে? আমার সিম্পল প্রশ্ন, একটা ডেভেলপমেন্ট, হ্যাঁ গ্রোথ মানে আমি শারীরিক বলছি না, যে আমার বাচ্চা এগোচ্ছে, এটা আমরা বুঝবো কি করে? একটা প্যারামিটারে কোনো একটা কিছু ভালো করলো মানে অন্য একটা কিছু খারাপ করছে,
কিন্তু ওভারঅল যে না আগের থেকে আমার বাচ্চা এগিয়েছে, এটা আমরা বুঝবো কি করে? থ্যাংক ইউ। আমার মনে হয় যে এই জিনিসটা বোঝাতে গেলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফাংশনালিটি। যে ফাংশনালিটি মানে বাচ্চা তার যে মানে যে এক্সপেক্টেড ফাংশনস সেটা যদি সে প্রপারলি ঠিকমতো করতে পারে, দেন ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। হ্যাঁ, আপনাকে যদি মনে হয় যে বাচ্চাটা তাকে যে কাজটা বলা হচ্ছে সেটা সে করতে পারছে, দের ইজ নো ট্যান্ট্রাম, হ্যাঁ, মানে যেটা সে আপনি যে এক্সপেকটেশন করছেন সেটা সে আপনার এক্সপেকটেশনটা ন্যাচারালি বাই দ্যাট টাইম শুড বি শুড বি ব্যালেন্সড। মানে সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি ওভার এক্সপেক্ট করলে একটু মুশকিল, কিন্তু যতটা তার ডেভেলপমেন্টাল লেভেলের ক্ষেত্রে যতটা এক্সপেক্টেড সেটা যদি সে অ্যাচিভ করতে পারে উইদাউট এনি কমপ্লিকেশনস, দেন ইট ইজ ইউ হ্যাভ টু think that we are growing. Now if the society is growing or not, the society is growing or not, that you cannot. Thank you, sir. নমস্কার, আমার প্রশ্নটা মিস্টার মৈনাক সাত্রা মহাশয়কে। যে একটি বাচ্চার মানে অটিস্টিক অ্যাডাল্ট ধরুন কত বছর বয়স অবধি তাকে স্পিচ থেরাপিটা করানো হবে, আর যদি স্পিচ ডেভেলপমেন্ট না হয় তাহলে কত বছর মোটামুটি পর থেকে আমরা অন্য কোনো মিডিয়ার মাধ্যমে তাকে মানে কমিউনিকেশনটা শুরু করব? আই থিঙ্ক একটু আগে এটার আনসার আমি জাস্ট দিয়ে গেলাম যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, একদিনে হয় না। আমরা ছোটবেলা থেকে দেখি এভরিডে বাচ্চাদের ডেভেলপমেন্ট হচ্ছে। সো আমি যেটা বলছিলাম ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের এইখানে যেটা আমরা দেখেছি অপটিমাল বা মেন পিরিয়ডটা হচ্ছে ফার্স্ট 3 ইয়ার্স অফ লাইফ আমরা বলি, তারপরে আস্তে আস্তে ডেভেলপমেন্টটা স্লো হতে থাকে। একটা প্ল্যাটুতে পৌঁছাতে তাদের মোটামুটি 12 বছর লাগে, রাইট? সো প্রাইমারিলি যখন আমরা কোনো জিনিসকে ডিসাইড করব যে ওয়াই থেরাপি দিয়ে আমার কতটা কি আউটকাম আসতে হবে, ফার্স্ট বেসিক থিং যেটা শৈলদি বলছিলেন, ফার্স্ট ইজ ডায়াগনোসিস, তার থেকেও বড় কথা হচ্ছে অ্যাসেসমেন্ট উইল গিভ ইউ গোলস বা টার্গেট। আমরা কি করি, অ্যাসেসমেন্ট করি যখন একটা স্কেল বা একটা রেফারেন্সকে ধরে আমরা মেজারমেন্ট করি, রাইট? ফর এক্সাম্পল আমি নিজেকে বলতে পারি অ্যাভারেজ ইন্ডিয়ান হাইট। কেন? আমার একটা রেফারেন্স রয়েছে যে মোটামুটি ইন্ডিয়ান লোকেরা 5.5 থেকে 5.10 এটা তাদের হচ্ছে অ্যাভারেজ মেল হাইট, সেটার একটা স্ট্যান্ডার্ড রয়েছে। আমি তার স্ট্যান্ডার্ডে অ্যাভারেজ, কিন্তু যদি আমি ইউকে বা ইউএস এর পপুলেশনকে ধরি তাহলে আমার কিন্তু হাইটটা কম, রাইট? সো দের ইজ অলওয়েজ আ মাপকাঠি বা একটা স্ট্যান্ডার্ডাইজড প্রোটোকল বা ডেভেলপমেন্টাল মাইলস্টোন। প্রথমে আমরা কি করি, অ্যাসেসমেন্ট করে এটাই ফাইন্ড আউট করার চেষ্টা করি যে বাচ্চাটার কারেন্ট লেভেল, উনি বলছিলেন ফাংশনালিটি, ডক্টর রয়, দ্যাট ইজ আ কারেন্ট লেভেল অফ ফাংশনিং, বাচ্চাটা কোন জায়গায় আছে, রাইট? এবং এই বাচ্চাটাকে আমি যদি মেপে দেখতে পারি বা যখন আমি তাকে মেজার করছি ইন টার্মস অফ আ স্ট্যান্ডার্ডাইজড প্রোটোকল, আমি বাচ্চার কারেন্ট লেভেল অফ ফাংশনিংটা দেখার পরে বুঝতে পারি যে তার বয়স অনুপাতে সে কতটা পিছিয়ে আছে, রাইট? এবার কথা হচ্ছে প্রগনোসিস বা চান্সেস অফ ইমপ্রুভমেন্ট। যদি দেখি ল্যাঙ্গুয়েজ ডিলেটাকে আমরা বলি 6 মান্থসের মধ্যে যদি ল্যাঙ্গুয়েজ ডিলে থাকে, ইভেন ইফ ইউ ডোন্ট ইন্টারভেন, দিস চাইল্ড ক্যান পিক আপ অন দেয়ার ওন। তাদের সোশ্যালাইজেশন দরকার লাগে মেজরলি, রাইট? 9 মান্থস ডিলে যদি থাকে, 9 to 12 যদি রাফলি অ্যাপ্রক্সিমেটলি ধরি, সেক্ষেত্রে ইন্টারভেনশনের একটা প্রয়োজন হয়। 1 বছরের বেশি যদি ডিলে থাকে, দ্যাট ইজ আ সিগনিফিকেন্ট ডিলে, সেক্ষেত্রে ইন্টারভেনশন ইজ মাস্ট, রাইট? এই ডিলেটা বাচ্চারা কোপ আপ করতে পারে। যত বেশি গ্যাপ বাড়ছে তত কি হচ্ছে, চান্সেস অফ ইমপ্রুভমেন্ট বা প্রগনোসিসটা কমছে। নাও কামিং টু ইয়োর নেক্সট কোয়েশ্চেন, দেন যদি না স্পিচ ডেভেলপ করে বা ওরাল ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি যদি না ডেভেলপ করে, হোয়াট আর দ্য আদার রিসোর্সেস? সো প্রাইমারিলি আমি একটু আগে যেটা বোঝাচ্ছিলাম, নাও আই থিঙ্ক আমি দেখাতে পারবো এটা, দিজ আর চ্যানেলস অফ কমিউনিকেশন। আমার কাছে এতগুলো চ্যানেল অফ কমিউনিকেশন রয়েছে, ভার্বাল, নন ভার্বাল। ভার্বালে আমরা দুটো দেখতে পাই, ওরাল, রিটেন। ওরালের মধ্যে স্পিকিং অ্যান্ড লিসনিং। এইদিকে আমার চলে গেল নন ভার্বালে ফেশিয়াল এক্সপ্রেশন, জেস্টার্স, সাইন ল্যাঙ্গুয়েজ। তো দিজ আর মাই ডিফারেন্ট চ্যানেল অফ কমিউনিকেশন, রাইট?
আমরা যদি বুঝতে পারি যে আফটার ইন্টারভেনশন অনেক বাচ্চার ক্ষেত্রে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বিকামস আ চ্যালেঞ্জ, কিন্তু যদি কম্প্রিহেনশন লেভেল খুব ভালো থাকে সেক্ষেত্রে উই ক্যান থিঙ্ক অফ সামথিং কল্ড অল্টারনেটিভ অ্যান্ড অগমেন্টেটিভ কমিউনিকেশন, রাইট? আপনারা কতজন আমি জানি না, কণ্ঠ বলে একটা মুভি রিলিজ হয়েছে, তাতে যদি দেখে থাকেন যখন রেডিও জকির ল্যারিঞ্জেক্টমি হলো, ল্যারিংসটাকে কেটে বাদ দিয়ে দিল, হি ওয়াজ ইউজিং আ বোর্ড অ্যান্ড আ মার্কার। এটা কিন্তু একটা অল্টারনেটিভ মোড অফ কমিউনিকেশন, রাইট? সো কাউকে রেস্ট্রিক্ট করে রাখা যে সে কমিউনিকেশন ওরালি করতে পারছে না বলে তাকে আমি আটকে রেখে অন্য কমিউনিকেশন মোড দেব না, দিস ইজ আই বিলিভ দ্যাট ইজ নট আ স্ট্যান্ডার্ড প্রোটোকল। যদি দেখি তার কম্প্রিহেনশন লেভেল ততটা ভালো যেখানে সে থ্রু পিকচার্স হতে পারে, থ্রু সাইন ল্যাঙ্গুয়েজ হতে পারে, বা থ্রু জেস্টার্স নিজেকে কমিউনিকেট করতে পারে, উই শুড গিভ দ্যাট টু রিডিউস ডাউন দ্য ফ্রাস্ট্রেশন ইন দ্য চাইল্ড। বাচ্চাটা তো কমিউনিকেট করতে পারছে না। আমি একটা সিচুয়েশন যদি সবাইকে ভাবাতে চেষ্টা করি, সাপোজ আমি ইন্ডিয়ান, ইংলিশ, বাংলা, হিন্দি এই 3টে ল্যাঙ্গুয়েজ ভালো বুঝতে পারি। ফর এক্সাম্পল, আমাকে পাঠিয়ে দেওয়া হলো চায়নাতে, যেখানে প্রবাবলি লোকে ইংলিশ বোঝে না, বুঝলেও বলতে চায় না, রাইট? এবার নাও থিঙ্ক অফ আ সিচুয়েশন, আমার বেসিক নিড, এটা আমার বন্ধুর সাথে হয়েছে, গুগল ব্যান ইন চায়না, সে একদিন হোল চায়নাতে রাস্তায় ঘুরে বেরিয়েছে শুধু তার হোটেল খোঁজার জন্য, কারণ সে মিস করে গেছে যে জায়গাটাতে গেছিল, সে খুঁজে পাচ্ছিল না কোথায় আছে। ফর ওয়ান হোল ডে হি ওয়াজ জাস্ট লাইক স্ট্রাগলিং, 70 কিলোমিটার এগিয়ে চলে এসেছিল, অ্যান্ড বাই দেন কেন সে বোঝাতে পারেনি, কারণ হি ডিডন্ট হ্যাড এনি কমিউনিকেশন টু এক্সপ্রেস আউট হোয়াট হি ক্যান, কোথায় যেতে চাইছে সেটা কাউকে বোঝাতে পারেনি। সে জেস্টার্স ইউজ করেছে, ইংলিশ ইউজ করেছে, এঁকে বোঝাবার চেষ্টা করছে, বাট নোবডি আন্ডারস্টুড। ফাইনালি বাই গ্রেস অফ গড একজনকে সে পেয়েছিল, সে কিছুটা ইংলিশ বুঝতো, 70 কিলোমিটার থেকে ওকে ড্রাইভ ব্যাক করে তার হোটেলে ছেড়ে দিয়ে যায়। সো দিস ইজ কমিউনিকেশন অল অ্যাবাউট। তো আমার এইখানে যেটা পার্সোনাল ফিলিং আছে, আমি অনেক প্যারেন্টসদের বলেছি, ব্রিং ডাউন দ্য ফ্রাস্ট্রেশন। না বলতে পারছে সেটা একটা ফ্রাস্ট্রেশন, তাকে আমি কমিউনিকেশন অন্য মোড শেখাচ্ছি না, দ্যাট ইজ সেকেন্ড ফ্রাস্ট্রেশন। এটা আমাদের করা উচিত না। যদি আমার অল্টারনেটিভ মোড অফ কমিউনিকেশন রেডি থাকে, let it be there, and science has proved that one mode of communication বা communication এর একটা মাধ্যম is never going to hamper speech and language development. It always facilitates, right? Thank you, sir. No, I already said no. সিনেমা রিলেটেড না, ওকে ফোর্স করা হোক যাতে ও ওর জেস্টারগুলো না দেখিয়ে ও যাতে কথা বলতে পারে সেই জন্য স্যার। তো বাচ্চাদের ক্ষেত্রে স্যার অনেক সময় স্পিচ থেরাপিস্টরা আপনারা বলেন যে জেস্টারে যদি কথাই বলতে শুরু করে তাহলে কিন্তু বাচ্চার ওরাল ল্যাঙ্গুয়েজ মানে ওরাল কিছু বলবে। আমি এখানে একটুখানি কন্ট্রাডিক্ট করব। ইট ইজ আমার জাস্ট আইল টেক 30 সেকেন্ডস অফ টাইম। এইটা কিন্তু একটা ভেগ টার্ম কেন বললাম, আমরা যখন বলি কমিউনিকেশন মোড, কিছু বাচ্চার ক্ষেত্রে আমরা দেখতে পারি দেয়ার ইজ, যেটা উনি বলছিলেন, দেয়ার ইজ আ রিলাক্টেন্স টু কমিউনিকেট, তারা চায় না কমিউনিকেশন করতে। কন্ট্রোল সিচুয়েশনটা কিন্তু আলাদা, রাইট? আমরা যখন, এটা শুধু কন্ট্রোল ক্ষেত্রে না, আই হ্যাভ ওয়ার্ক উইথ হিউজ লট মানে গ্রুপ অফ পিপল, কারণ বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ আমার কোর এরিয়া। আমি ছোট বাচ্চাদেরকে দেখি, বড়দেরকেও দেখি, ফলোইং ব্রেন ড্যামেজ, স্ট্রোক হওয়ার পরে। ইউজুয়ালি তখন কি হয়, যখন কেয়ার গিভার্সরা খুব কেয়ারিং হয়ে যায়, তার পারপাস সলভ করে দেয়, একটা পিরিয়ডের পর না লোকেরা সেই কমিউনিকেশনের ইন্টেন্টটা ছেড়ে দেয়। আমি তো আছি, এভরিবডি ইজ টেকিং কেয়ার অফ মি। সেই ক্ষেত্রে কিছুটা সময় আমাদেরকে এই সিচুয়েশনটা না রেডি করে দিলে না, তাদের ওই উইলিংনেসটা আসে না যে আমাকে কিছু বলতে হবে। দ্যাট ইজ দ্য মেইন থিং। আচ্ছা, আমি একটা কথা বলি, কিছুটা ক্ষেত্রে ক্রিয়েট করা উচিত। স্যার আমি একটা অ্যানাউন্সমেন্ট এখানে করেই দিই। নেক্সট আমরা কমিউনিকেশনের উপর ওয়ার্কশপ করব। Malvika Samrani will be there, Mainak Shastri will be there. So you can write down your name. And next question. নমস্কার। অটিজমের একটা আছে যেটা হাসি, মানে যখন বাচ্চাটা হয়তো হাসছে আনউইলিংলি, মানে শি অর হি ডাজন্ট নো যে শি ইজ লাফিং অর হি ইজ লাফিং। তো এটা আমার মেয়ের হয়তো 1000 প্রবলেমস ছিল, এবং আমি ওই জায়গাটা বুঝতে পারি ও কোথায় এগোচ্ছে আর কোথাও এগোতে পারছে না। এখন হয়তো 500 প্রবলেমস গেছে, হয়তো 500 আছে।
ও পড়াশোনা করছে, ও ডিএড পড়ছে, বাট এই যে হাসিটা মানে কোনো কোনো স্পেশালি কোনো পার্টিতে গেলে বা কোনো একটা জনসমাগমে গেলে বা বাসের হয়তো বসে আছে, আমি হয়তো দূর থেকে দেখছি যে ও হয়তো হাসছে, কিন্তু ও জানে না। এবার যখন বাড়িতে এসে বলছি যে তুমি তো হাসছিলে কেন, ও কিন্তু ও বললো আমি তো জানি না যে আমি হাসছিলাম। তো এবার ওই আমাকে কোশ্চেন করছে রোজ যে মা তুমি আমার তো অনেক প্রবলেম তুমি থেরাপি করে দূর করে দিয়েছো, এবার এমন একটা থেরাপি তুমি করাও যাতে আমার এই হাসিটা না থাকে। কিন্তু আই হ্যাভ নো আনসার। শি ইজ নাও 18 years old, she is present here also as she is pursuing DED, so she has this subject, so she has come also today, but now always she is asking me, please select one therapy and you take me to the professionals to overcome this problem. It is hard question. তো কোথায় আমি যাব আমি এটা বুঝতে পারছি না এখন যে কার কাছে আমি যাব। I think this question can be answered on next session, right? একটা বোধহয় ক্ল্যাপ হওয়া উচিত যে একজন মানুষ তার নিজের প্রবলেমের সলিউশন নিজে চাইছে। মানে অ্যাডাল্ট অটিজম যখন হচ্ছে না, অ্যাডাল্টের সমস্যা আপনারা তো বাচ্চাদের নিয়ে বলেন, অ্যাডাল্টের সমস্যা যে দে ক্যান আন্ডারস্ট্যান্ড, মানে যার ধরুন আচ্ছা আমাদের ফর্মালি প্যানেল ডিসকাশনটা এখানেই ওভার হলো। We will go for আমি একটা কথা বলবো এখানে ম্যাডাম, ক্যান আই